সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1100তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে রনির জীবনের এক অভিশপ্ত বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বউয়ের অভিশাপে স্বামীর এই ভয়ঙ্কর অবস্থা। নোয়াখালীর এক বাস্তব ঘটনা। দেখেন, আমি একটা কথা বলি, আমি ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম। কবিতারই একটা লিরিক্স আমার মনে আছে, লাইন আমার মনে আছে যে, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো কাজ করি। কিন্তু বর্তমান সময়টাতে আমার কাছে এটা মনে হয় যে মানুষ জাতি সকালে ঘুম থেকে করে চিন্তা করে, বিশেষ করে আমরা বাঙালি মানুষরা চিন্তা করি যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন কাকে কিভাবে বাঁশ দিতে পারি। দেখেন, এই কথাটা আমি খুব দুঃখে বলেছি। অনেকেই বলবেন যে আপন ভাই আপনি এভাবে কেন বলছেন। আমি এভাবে বলছি এই কারণে যে আমি কেন জানি, আমি সকাল থেকে রাত পর্যন্ত দেখে আসছি শুধু একটা মানুষ এই প্ল্যানিংটাই করে যে কিভাবে কাকে ঠকানো যায়, কিভাবে কাউকে ধোকা দেওয়া যায়, কিভাবে কার সাথে প্রতারণা করা যায়। কথাগুলো কেন বললাম, নোয়াখালীর ভাই রনির জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখে শোনেন, এবং গল্প শুনলে আমার এই কথাগুলোর বাস্তব প্রমাণ পাবেন। এই যে একটা দীর্ঘশ্বাসের ওজন পৃথিবীর চেয়ে অনেক বেশি, এটা যদি মানুষ বুঝতো তবে কেউ কাউকে ধোকা দিত না। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে রনিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রেদওয়ান রনি, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2জন ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে, এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল একজন মেম্বার, এবং বর্তমানে আমার আব্বার মেম্বারই করে না। আমার বাবা এই মুহূর্তে রিটায়ারে আছে, মানে মেম্বারি জীবন থেকে সমাপ্তি নিয়েছে। কিন্তু আমার বাবা আমাদের এলাকাতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। এই জন্যই আমি মাঝে মাঝে আমার আব্বাকে বলতাম, বেশি ভালো হওয়ার কারণেই আপনি একবারের বেশি মেম্বারি করতে পারেন নাই। আমার আব্বা অনেক বেশি সহজ সরল এবং খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। ন্যায় বিচারের জন্য যে আমার বাবার কাছে যেত, সেই কখনো খালি হাতে ফিরে আসতো না। আমার বাবা ওই মানুষটাকে অনেক উপকার করতেন, এবং নিজের ক্ষতি করে হলেও অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়তেন আমার বাবা। এরপর একটা পর্যায়ে আমার আব্বা মেম্বারি বন্ধ করে দিয়ে আমাদের এলাকায় জমি জামা আছে, ব্যবসা বাণিজ্য করে টুকিটাকি, এবং ওই যে জমি চাষ করার জন্য যে ট্রাকগুলো হয়, আমার আব্বা একটা ট্রাক কিনে এবং সারা রাত ভর ওই ট্রাকের সাথে জমির মধ্যেই থাকে। এরকম করে আমার আব্বা দিন আর রাতগুলো কাটতে থাকে। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার যে বড় 2 ভাই ছিল, আমার বড় 2 ভাইও কিন্তু মোটামুটি আমার আব্বার মতোই হয়েছে, যথেষ্ট পরিমাণের নীতিবান মানুষ। আমার বড় ভাইয়া ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট করে, এবং আমার এরপরে ভাইয়া তিনিও ব্যবসা বাণিজ্য করে। আর এরপরে আমার আরেকটা ভাই আছে, তিনি হচ্ছে গিয়া আপনার বিভিন্ন এনজিওতে এটাতে সেটাতে বিভিন্নভাবে জড়িয়ে আছে। তো পরিবারের মধ্যে একমাত্র বেকার ছিল আমি যদিও ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছিলাম, কিন্তু ক্লাস 8-এর পরে আমার আর পড়াশোনার সৌভাগ্য হয়নি। ক্লাস 8-এর পরে আমি আর বইয়ের পাতা খুলে দেখি নাই, এবং ক্লাস 8-এর পরে আমার পড়াশোনা করি নাই। এভাবেই এলাকার দুষ্ট মানুষদের সাথে চলাফেরা করতাম, এবং প্রাক্তন মেম্বারের ছেলে হিসাবে সবাই আমাকে অনেক সম্মান করত, এবং মোটামুটি অনেক খারাপই করতে গেলেও যদি ধরা খেতাম, তাহলে মেম্বারের ছেলে হিসাবে সবাই আমাকে বিভিন্ন জায়গা থেকে মাফ করে দিত। এরকম করতে করতে আমি একটা সময় আমার হঠাৎ করে মনে হলো, আমি বাড়ির মধ্যে কারো কাছে চাইলে টাকা পাই না। আব্বার কাছে যদি বলি টাকা দাও, আব্বা আমার হাত খরচা টাকা দেয় না, বড় ভাইয়েরাও দেয় না, এবং মা মাঝে মাঝে চুরি করে আমাকে কিছু কিছু টাকা দিত। তো মায়ের টাকায় তো আসলে আমি চলতে পারতাম না। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো কিছু একটা করা দরকার। আমি একদিন আমার বাবার কাছে বললাম যে আমার কিছু টাকা দাও, আমিও বড় ভাইয়ের মতো দোকান করব। আমার আব্বা বলে, ভাদাইম্যা, কোনো কাজ নাই কাম নাই, পথে পথে ঘুরে বেড়াস, আর তুই করবি তোর বড় ভাইয়ের মতো দোকান? তুই কখনোই করতে পারবি না। তোর মতো সন্তান আমার প্রয়োজনে নাই, তুই বেরো আমার বাড়ি থেকে। বাবা সবসময় আমার সাথে কুকুরের মতো ব্যবহার করতো, এবং কোনোদিনও পরিবারের কারো কাছে আমি বিন্দু পরিমাণের সম্মান পেতাম না। এমন করে আমি একটা দিন চিন্তা করলাম যে আমি পরিবার থেকে বেরিয়ে যাব। এরকম একটা পরিকল্পনা করতেছি, আমি এই পরিবারে থাকবো না, তবে আমার একটা কাজ দরকার। কোনো একটা কাজ যদি পাই আমি এখান থেকে চলে যাব। ওই মুহূর্তে আমাদের বাজারে আমাদের আসলে এটা একটু উপজেলা টাইপের ছিল, উপজেলার পাশেই আমাদের বাড়িটা ছিল। এক যে প্রত্যন্ত গ্রাম তা কিন্তু না।
তো এরপরে উপজেলার মধ্যে একটা বিশাল কমপ্লেক্স নির্মাণ করতেছে, অনেক বড় একটা কমপ্লেক্স হবে। তো আমি তখন ওই কমপ্লেক্সে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি যে আমি ওখানে চাকরি করব। বাবার বকুনি আর ভালো লাগে না, পরিবারে থাকতে আর ইচ্ছা করে না, এই জন্য ভাবছি যে আমি ওই মানে আপনার কমপ্লেক্সে চাকরি করব, যে টাকা বেতন পাই ওই টাকা দিয়েই চলবো, পরিবারের কাছে আর টাকা পয়সা চাইবো না, আব্বুর কাছে টাকা চাই ঝাড়ি খাবো না, মায়ের কাছ থেকে চুরি করে টাকা নিব না। এরপরে একটা সময় এনজিও চালু হয়, চালু হওয়ার পর আমাকে ওখানে ওরা নিয়ে যায়, চাকরিতে নিয়ে যায়। তো আমি ওখানে সিকিউরিটি পারপাসে চাকরি করি, সিকিউরিটি পারপাসে থাকি। তো এমন করতে করতে ওইখানকারই একজন ক্লিনার আছে, মানে ওই মার্কেটটা ক্লিন করে, ওনার নাম শাহেদা খালা। তো উনি মার্কেট পরিষ্কার করতো, এরকম করতে করতে ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়। যেহেতু একই কমপ্লেক্সে চাকরি করি, উনি ক্লিনার, আমি দারোয়ান। তো এই পারপাসে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক। উনি আমার সবসময় ডাকে ঢুকে বা ঘর থেকে খাবার টাবার নিয়ে আসে, মানে খুব ভালো একটা সম্পর্ক। এরকম করতে করতে একদিন হলো কি, মানে উনি কোথায় জানি গেছে, মানে ক্লিনারের কাজটা করে কই জানি একটু বাইরে গেছে, উনি আর নাই। তো উনি না থাকার পরে একটা মেয়ে আসছে বোরকা পরিত অবস্থায় ওনার কাছে, আইসা বলতেছে শাহেদা কোথায়, আমাকে বলে, মানে আমাকে যখন জিজ্ঞেস করো ওনার কথা, আমি বললাম যে উনি তো নাই, একটু বাইরে গেছে। পরে আমারে বলে বাইরে গেছে, আচ্ছা তাহলে আমি একটু বসি, যেহেতু আমি সিকিউরিটি ছিলাম। আমি বললাম যে ঠিক আছে বসেন। এখন এই মেয়েটারে বসতে দিলাম ভাই, বসতে দেওয়ার কিছুক্ষণ পরে মেয়েটা তখন তার মুখোশ করলো, মানে মুখের ওই পর্দাটা খুললো। খোলার পরে ভাই আমি দেখে অবাক হয়ে গেলাম, পরীর মতো এক সুন্দর মেয়ে, মানে এত সুন্দর মেয়ে আমার মনে আমার জীবনও দেখিনি। আমি অদ্ভুত নজরে এই মেয়ের দিকে তাকিয়ে আছি। আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম সাথী আক্তার। আমি বলি শাহেদ আপনার কি হয়? বলে উনি আমার আম্মা। আমি বলি কি, আপনার মা এটা? বলে হ্যাঁ। তো বললাম কিছু মনে করবেন না, আপনার মা দেখি জন্মের কালা, অতটা সুন্দর না, কিন্তু আপনি এত সুন্দর হলেন কেমনে? মেয়েটা তখন নিচের দিকে তাকায় বলতেছে, আসলে কথা কি জানেন, আমার বাবা না দেখতে অনেক সুন্দর ছিলেন, আমি অনেকটাই আমার বাবার মতো হয়েছি। আমি তখন বললাম যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনার বাবার মতো হয়েছেন, আপনার বাবা কি আপনার মতোই সুন্দর ছিল? বলে হ্যাঁ, আমার আব্বা আমাদের এলাকাতে সবচেয়ে সুন্দর মানুষ ছিল। তো এরকম করে ওনার সাথে মেয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে কোত্থেকে জানি শাহেদা খালা চলে আসে, এবং শাহেদা খালা এসে ওনার মেয়ের দিকে বলতেছে, কিরিতে তো তাড়াতাড়ি আসলি কেন? মেয়ের সাথে কথা বলতেছে, আমারে বলে, আমি বললাম শাহেদা খালা আপনি কিন্তু মানুষ হিসেবে বেশি ভালো না, আপনি না মানুষ হিসেবে অনেক খারাপ। পরে আমার বলে কেন ভাই, কেন আমি খারাপ হবো কেন? আচ্ছা খারাপ যদি না হয়, আপনার পরীর মতো এত সুন্দর একটা মাইয়া আছে, আপনি তো কোনোদিন আমার কাছে বললেন না। পরে উনি হাসতে হাসতে বলে, বাবারে আমার মেয়েটা আমার স্বামীর মতো হয়েছে, তো আমার স্বামীও মাসাল্লাহ দেখতে শুনতে অনেক টুইটুমুর সুন্দর ছিল, তো আমার মেয়েটাও দেখতে আমার স্বামীর মতো হয়েছে। পরে ওনার সাথে আমি কথাবার্তা বলি এবং উনি আমার সাথে কথাবার্তা বলতে বলতে তার প্রতি আমার অনেকটা ভালো লাগে। পরে আমি বললাম যে খালা আপনার মেয়ে কী নিয়ে আসছে? বলে হ্যাঁ আমার মেয়ে আজকে দুপুরে আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি বললাম কেন, আপনি আজকে দুপুরে বাড়ি যাবেন না? বলে না রে বাবা, আমার শরীরটা ভালো না, ভাবতেছি এখানে কটা খাইয়ে নিব, তো আসো আজকে তুমি আমাদের সাথে খাও। আমি বললাম না 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 থাক, আপনারা খান, আমি হোটেলেই খাবো। বললাম না 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 আসো। তা মেয়েও আমার বলতেছে যে ভাইয়া আসেন না, আমার আম্মুর সাথে বসে অল্প 4-5টা ভাত খাবেন। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো ওদের সাথে তখন বসলাম, বসে দেখলাম চিংড়ি মাছ ভুনা করে আনছে এবং বিভিন্ন প্রজাতির ভর্তা টর্তা দিয়ে মেয়েটা খুব ভালো রান্না করে, এবং আমিও মাশাল্লাহ পেট ভরে খাবার খাইলাম, ওখানে পেট ভরে খাবার খাইলাম এবং খাবার খেয়েও তো আমার একটা ভালো লাগলো। তো মেয়েটার সাথে কথাবার্তা বলার পরে এই মেয়ে তখন চলে গেল, এখান থেকে চলে গেল। পরে শাহেদা খালার সাথে আমি আসি, শাহেদা খালা আমি কাজ করি, সবসময় জিজ্ঞেস করি, ও খালা আপনার পরীর মতো মেয়েটা কেমন আছে? উনি বলে হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, ও ভালোই আছে, ও অনেক ভালো আছে, মাদ্রাসায় পড়ে। এরকম করে তখন শাহেদা খালার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। তো মেয়েটা অনেক বড় না, মেয়েটা আপনার ক্লাস 8-এ পড়ে, একটা মাদ্রাসায় ক্লাস 8-এ পড়ে। তো এমন করতে করতে আমি বলি, ও খালা আপনার মেয়েরই বিয়ে দিলে আমার কাছে বিয়ে দেন, আমি আপনার মেয়েরই বিয়ে করবো নি, এগুলো বলতাম। তো আমি এই কথাগুলো কিন্তু দুষ্টমি করে বলতাম না, মানে আমার ভিতরে ওনার মেয়েকে দেখার পরে ওনার মেয়ের প্রতি আমার এক ধরনের একটা আকর্ষণ কাজ করে, একটা মায়া কাজ করে, একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। বিশেষ করে এই জন্যই আমি ওনাকে এই কথাগুলো বলি, কিন্তু উনি মনে করে আমি ওনার সাথে দুষ্টমি করে কথাগুলো বলতেছি। উনি আমার বলে, ধুরো রনি তুমি কী কও, মাঝে মাঝে দুষ্টমি করো, এত দুষ্টমি ভালো লাগে না। কিন্তু সত্যিকার কথা আমি কখনোই দুষ্টমি করি নাই। ওনার মেয়েটার আমার অনেক ভালো লাগছে, এবং সেই ভালো লাগা থেকেই আমি তখন এই সিদ্ধান্ত এই কথাগুলো ওনাকে বললাম। যাই হোক, এভাবেই তখন সময়গুলো কাটতেছে, আস্তে আস্তে দিন রাতগুলো কাটতেছে, এবং একটা পর্যায়ে এই কিছুদিন পরে প্রায় আপনার 15-20 দিন পরে এই মেয়েটা হঠাৎ করে একদিন আবারও আসছে ওইখানে। আসার পরে শাহেদা খালা তখন ভিতরে টয়লেট পরিষ্কার করে একদম ভিতরে। তো মেয়েটা আসার পরে গেটে আসছে, গেটে তো আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। পরে আসার পরে আমি বললাম কী ব্যাপার সাথী, ভালো আছো? বলে ভালো আছে। আমি বললাম বসো, আজকে কী নিয়ে আসছো? বলে কিছু আনি নাই, এক জায়গায় যাবো, আম্মুরে বলে যাবো। আমি বলি কই যাবা? বলে আমার এক আত্মীয়র বাড়িতে। তাই আমি বলি তো তোমার আম্মাকে বলে যেতে হবে? বলে না গেলে তো আম্মু টেনশন করবে। আমি বললাম তা তুমি চলে যাও, আমি তোমার আম্মুরে বলে দিবনি।
পরে বলে না আমার কাছে তো ভাড়া নাই। আমি বলি ভাড়ার টাকা নাই, আচ্ছা তো আমি ভাড়ার টাকা দিয়ে দিই। তো বলে না 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 আমি আমার কাছ থেকে, আমি বলে না 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 তুমি আমার কাছ থেকে নিয়ে যাও। পরে তারা ভাড়ার টাকা দিলাম, মেয়ে তখন চলে গেল। এবং পরে হচ্ছে সায়দা খালা অনেক পরে আসছে, আসে আমি আমার কাছে বলি কী হিসে, আমি তখন ওনাকে ডাকছিলাম অবশ্যই। পরে আমি বললাম আপনার মেয়ে আসছিল। বলে কই? আমি বললাম এমন আত্মীয়র বাড়িতে গেছে। বলে তোর ভাড়া পাইছে কই? আমি বললাম ভাড়ার টাকা আমি দিছি। তো বলে বাবারে তোমার দরকার আছে? তো উনি তখন ওই ওনার কাপড়ের কানি থেকে ওই ভাড়ার টাকাটা আমাকে দিচ্ছিল। আমি তখন বললাম আরে না আমাকে ভাড়ার টাকা দিতে হবে না, আমার ভাড়ার টাকা লাগবে না। তো আমি ভাড়ার টাকা ওনাকে দিলাম না, মানে ভাড়ার টাকা নিলাম না। এরকম করে করে এই মেয়েটার প্রতি আমার সব সময় একটু আকর্ষণ, ভালো লাগা, ভালোবাসা কাজ করে। এই করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় অনেকগুলো দিন বলতে 3-4 মাসের মতো হয়ে গেছে। আমি এই কমপ্লেক্সে চাকরি করি, সায়দা খালার সাথে আমার মধুর সম্পর্ক। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমার আব্বা এই কমপ্লেক্সে আসে। তো আব্বা যখন এই কমপ্লেক্সে আসে, আব্বা এসে আমার ওখানে দেখে আমি সিকিউরিটি চাকরি করি, ওটা দেখে। আব্বা কিন্তু আগে জানতো না, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমি বাড়িতে আর যাইতাম না, পরিবারে কারোর সাথে কথা বলতাম না। বাড়ি থেকে বাইরে এসে আমি তখন এই কমপ্লেক্সে চাকরি করি, যে টাকা বেতন পাই তা দিয়ে চলতেছি, ফিরতেছি, খাইতেছি। আব্বুর সাথে আমি আর কোনো রকমের কোনো সম্পর্ক রাখি নাই। এবার মানে আব্বু দেখছে আমি সিকিউরিটি চাকরি করি, পরের দিনই করছে কি আমার আম্মারা যেয়ে বলছে যে ও এমনি সিকিউরিটি চাকরি করে ওই জায়গায় ওর ধরে নিয়ে আয়। তো আমার মা তখন আসছে, আইসে আমার টানা হেঁচড়া শুরু করছে। আমি বলি না আমি এখানে চাকরি করি, আমি যাবো না। মা বলে না তুই বাড়ি চল, তুই এখানে চাকরি করতে পারবি না। আমি বললাম কেন করতে পারবো না, আমি এখানে চাকরি করবো। দেখলাম যে না কোনোভাবেই মা আমাকে এখানে চাকরি করতে দিবেই না। একটা সময় ইউনিফর্ম খুলে পরে আমি আম্মার সাথে চলে আসছি বাসায়। এবং ঘরে আসার পরে তা কয়েকটা দিন ভাই ভালো ছিল। যখন চাকরি ছেড়ে চলে আসি, আসার সময় সায়দা খালারে বলে আসি। তো চাকরিটা ছেড়ে আসার পরে কয়েকটা দিন আমার সাথে আমার পরিবার ভালো ছিল, 15-20 দিনের মতো। এরপরে আবার সে কুকুরের মতো যা করে ব্যবহার করা, দুর্দার করা। এবার আমি যখন চাকরি ছেড়ে দিই তখন আমি বেশিরভাগ সময় ওই সায়দা খালার মেয়ে সাথীর মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম। কারণ এই মাদ্রাসার মানে ওই মেয়েটার আমার খুব ভালো লাগতো, মেয়েটার প্রতি আমার আবেগ, ইমোশন, ভালোবাসা কাজ করতো। এই জন্য বেশিরভাগ সময় আমি ওইখানে গিয়ে মেয়েটার দেখতাম, মেয়েটার দিকে তাকায় থাকতাম, মাঝে মাঝে কথা বলার চেষ্টা করতাম। মানে খুব বেশি মেয়েটার প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হতে হতে এক পর্যায়ে হঠাৎ করে একদিন মাদ্রাসার কর্তৃপক্ষ মানে মাদ্রাসার শিক্ষকরা জিনিসটা দেখতে পায়। এবং দেখতে পাওয়ার পরে আমাকে একদিন মাদ্রাসার শ্রেণীকক্ষে ডেকে নেয়, মানে আপনার অফিস রুমে ডেকে নেয়। এবং ডেকে নেওয়ার পর আমাকে জিজ্ঞেস করে আমি কেন মাদ্রাসার গেটে দাঁড়ায় থাকি, আমি কেন মাদ্রাসার কাছে আসি, এগুলো বারবার বলে। এবং বলার পর আমি তখন বললাম যে আমার সাথীর সাথে সম্পর্ক আছে, আমি ওকে দেখার জন্য আসি। পরে সাথীর নিয়ে জিজ্ঞেস করার পরে সাথী তখন বলে যে না উনি আমার আম্মার সাথে চাকরি করতো আগে, এমনি মাঝে মাঝে আমাকে এসে ফলো করে। তো এগুলো বলার পরে মোটামুটি আমাকে ওই মাদ্রাসায় থাকা অবস্থায় পরে সায়দা খালাকে খবর দেওয়া হয়। মানে মাদ্রাসার যে শিক্ষকরা আছে ওরা জিনিসটা অনেক মানে কঠিনভাবে নেয় আর কি, যে আমি কেন এই কাজটা করলাম, ওনাদের কাছে এটা অনেক মাইন্ডে যায়, অনেক খারাপ লাগে। এবং সায়দা খালার তখন খবর দেওয়া, উনি কমপ্লেক্স থেকে আসার পরে উনি ওই মাদ্রাসার শিক্ষকগুলোর সামনে আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, অনেকটা খারাপ ব্যবহার করে। যে তোরা আমি নিজের ছেলের মতো মনে করতাম, তুই এত খারাপ কেমনে হইলি, এই সেই, মানে অনেকটা খারাপ ব্যবহার করে। এবং মাদ্রাসার আরও শিক্ষক থাকে, অনেক ছাত্রছাত্রী থাকে, ওদের সামনে আমার তখন অনেক খারাপ মনে হয়, অনেক ছোট লাগে। এবং আমি তখন ওখান থেকে চলে আসি এবং আস্তে আস্তে প্ল্যানিং করি এই সায়দা খালা আমার এইভাবে অপমান করলো এতগুলো মানে ছাত্রছাত্রীর সামনে, আমি সায়দা খালার অস্তিত্ব রাখবো না, মানে ওনার ক্ষতি করব, এরকম একটা প্রতিশোধ মনের মাঝে কাজ করলো। এবং এরপর থেকে আমি আর রাগ করে কখনোই ওই মাদ্রাসার পাশে যাইতাম না, মাদ্রাসার দিকে এরপর আমি টোটালি যাইতাম না। আমি তখন হচ্ছে আমার বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরে বাসায় থাকতেছি, ফিরতেছি, ঘুরতেছি, আবারও সে আমার আগের মতো আমার আব্বা খারাপ ব্যবহার, মানে একবার ইমোশন আবেগ প্রবণিত আমাকে ওখান থেকে চাকরি থেকে নিয়ে আসছে। ওনার ছেলে সিকিউরিটি গার্ডে চাকরি করবে, এতে ওনার মান সম্মান যাবে, ওনার ভালো লাগে না, এই জন্য উনি নিয়ে আসছে। কিন্তু আদতে উনি আমাকে মন থেকে ভালোবাসে না, আমাকে মন থেকে চায় না। এবং এক পর্যায়ে আমি তখন আবারও মানে তখন চিন্তা করলাম যে না বাড়ি থেকে বেরিয়ে যাবো, বাড়ির মধ্যেই থাকবো না, বাড়িতে থাকলেই যাতে এত ঝামেলা, এত প্রবলেম, আমি বাড়ির মধ্যে থাকবো না, বাড়ি থেকে আবার চলে যাব। এখন বাড়ি থেকে এবার কোথায় যাব ওই পরিকল্পনা করতেছি। এখন এরকম করতে করতে আমাদের এলাকার একটা ছেলে, ও ঢাকায় চাকরি করে, ওর সাথে ও তখন গ্রামে আসে, ওর সাথে আমার কথাবার্তা হয়। ওরে বললাম যে আমি ঢাকায় এমনি চাকরি করতে যাব। তো ওরা বলার পর তখন বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই আসিস। আমার ওর বাসার ঠিকানা দিয়ে গেল। সপ্তাহখানিক পরে আমি ওর বাসায় গেছি চাকরির উদ্দেশ্যে। এবং ওর বাসায় যাওয়ার পরে জানতে পারি ও গ্রামে গিয়ে না অনেক হ্যাডম দেখাইতো, আমি ওই কোম্পানিতে চাকরি করি, আমি এই আমি সেই, মানে অনেক ভাব দেখাইতো। কিন্তু ঢাকায় আসার পরে দেখি ভাই ও গার্মেন্টসে চাকরি করে। যখন ও গার্মেন্টসে চাকরি করে আমারও তখন বললো যে তাহলে তুইও গার্মেন্টসে ঢুকে যা। আমার অবশ্যই গার্মেন্টসে চাকরি করার কোনো ইচ্ছা ছিল না,
কারণ গার্মেন্টসের চাকরিটাকে আমাদের এলাকার মানুষরা খুব খারাপ নজরে দেখে। এরপর ও যখন বলছে তা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপাতত তো করা যায়, এই চিন্তা করে আমি তখন ওর সাথে ওই গার্মেন্টসের চাকরিতে ঢুকে যাই। ওইখানে চাকরিতে ঢুকি, গার্মেন্টসের চাকরিতে ঢুকে আমি তখন গার্মেন্টসে চাকরি করতেছি, মাস শেষে বেতন পাইতেছি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছি। এভাবে প্রায় 3 মাসের মতো আমি ঢাকার ওই গার্মেন্টসে চাকরি করি। তো গার্মেন্টসের চাকরির অভিজ্ঞতাটা না আমার অনেক ভালো লেগেছে, কারণ অনেকেই বাইরে থেকে গার্মেন্টসকে ঠিক যেভাবে দেখে, গার্মেন্টসের ভিতরে পরিবেশটা কিন্তু এরকম না। গার্মেন্টসে যারা চাকরি করে প্রত্যেকের সাথে অনেক ভালো সম্পর্ক, একে অন্যের বিপদে ছুটে আসে, একজন আরেকজনকে হেল্প করে, মানে যথেষ্ট পরিমাণের। আমার কাছে যেটা মনে হলো যে গার্মেন্টসে চাকরি করাই মানে হচ্ছে মানে নতুন নতুন বন্ধু তৈরি করা। তো গার্মেন্টসে 3-4 মাসের মতো চাকরি করি। এরপর একদিন আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছিল, এবং মায়ের জন্য যখন খুব খারাপ লাগতেছিল তখন একদিন আমি আমার মায়ের দেখার জন্য বাড়িতে আসি। মায়ের দেখি, এবং মায়ের দেখার পরে হঠাৎ করে আমার ওই সায়দা খালার কথা মনে পড়ছে। কেন মনে পড়ছে এটা বলি, আমাদের যে কমপ্লেক্সটা ছিল, ওই কমপ্লেক্সটা যে বানানো হয়েছিল এটা নাকি সরকারি জায়গায় পড়ছে। তো এটা কিন্তু আমরা আগে জানতাম না, পরে বাড়িতে আসার পরে জানতে পারি মানে যা সরকারি জায়গায় পড়ছে। এরপরে সরকারি লোকজন ওই কমপ্লেক্স বন্ধ করে দিছে, মানে ওইখানে অনেক দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, অনেক কিছুই ছিল, সব কিছু বন্ধ। এবং সরকারিভাবে এটা মামলা চলতেছে, মামলা যদি শেষ হয় তাহলে আবার চালু হবে। পরে আমি চিন্তা করলাম তাহলে সায়দা খালা কই, মানে সায়দা খালা কই, এটা তখন মাথার মধ্যে আসলো। এবং আসার পরে তখন আমি ওনার খোঁজ করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমি তো ওনার বাড়িতে যাব না, ওনার ঘরেও যাব না, কারণ ওনার সাথে যদি আমার এরকম একটা সম্পর্ক। এরপরে একদিন আমি করলাম কি, এক জায়গায় জানতে পারছি উনি মাঠে কাজ করতেছে, মানে কোথায় জানি মাটি কাটতেছে, এরকম একটা খবর পাইছি। এবার যেখানে মাটি কাটে সেখানে গেলাম, যে দেখি যে উনি সহ আরও 2-3টা মহিলা ওখানে মাটি কাটে। এবং আমার দেখার পরে তখন দৌড়ে আসছে, আইসা আমার বলে কিরে রনি কেমন আছিস, ভালো, মানে খুব ভালো ব্যাপার। আমি বললাম আপনি কেমন আছেন, বলে ভালো আছি, শুনলাম তুই নাকি এখন ঢাকা শহরে থাকোস। আমি বললাম ঢাকায় চাকরি করি। তো উনি আমার বলে তাহলে আমারও লয়ে জানা, আমি এই গ্রামগঞ্জে পড়ে আছি, আমার ভালো লাগে না, তুই যদি ঢাকায় থাকোস তাহলে আমিও ঢাকায় যাবো। পরে একবার মানে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনার মেয়ে কই, এটা ভাবছিলাম। পরে আবার চিন্তা করলাম এই মেয়ে নিয়ে যাতে এতই ঘটনা, এত সমস্যা ওনার মেয়েকে নিয়ে, তা মেয়ের কথা আমি আর জিজ্ঞেস করবো না, মেয়ের কথা জিজ্ঞেস করার আমার আর প্রয়োজনও নাই। আমি ওনার মেয়ের কথা জিজ্ঞেস করলাম না, এবং জিজ্ঞেস না করে বললাম যে ঠিক আছে, ঢাকা শহর তো আর আমার বাপের শহর না, আপনি যদি যান, আপনি চাকরি করেন তাহলে ভালো কথা। তো আমি যদি চাকরি পাই তাহলে আমি আপনার খবর দিব। আমি হচ্ছে রিপন, মানে আমাদের এলাকার একজন রিপন মোবাইল ছিল, তেমন আমি রিপনের দোকান আমি ফোন দেবো নি, এবং ফোন করলে আমি রিপনকে দিয়ে আপনারা জানাবো। এইগুলো ওনার সাথে কতক্ষণ কথাবার্তা বলে তখন চলে আসি, এবং চলে আসার পরে আমি তখন পুনরায় আবারও ওই গার্মেন্টসে যাই, মানে ওই গার্মেন্টস প্রতিষ্ঠানে যাই, মানে ঢাকাতে চলে যাই। ঢাকাতে গিয়া গার্মেন্টস আমাদের এলাকার যে ছেলের সাথে চাকরি করতাম ওর সাথে আমি তখন বিষয়টা একদিন শেয়ার করলাম যে বন্ধু এমন এমন ঘটনা, ওই মহিলা বাট আমার সাথে এত ভালো সম্পর্ক, আমিও কমপ্লেক্সে চাকরি করতাম, উনিও চাকরি করতো, এবং ওনার মেয়ে আসতো না, মেয়েটা দেখতে একটু সুন্দর ছিল, এই জন্য উনি আমাকে মাদ্রাসায় এবং শিক্ষকদের সামনে আমাকে এইভাবে অপমান করছে। আমার কাছে বিষয়টা বন্ধু অনেকটা মাইন্ডে লাগছে, আমি মহিলার উপর একটা প্রতিশোধ নিতে চাই। তো মহিলা আমার কয়েকদিন আগে বলছে উনি নাকি ঢাকাতে আসবে, আমার বলে যে আমি যদি ঢাকায় যাই তাহলে যেন ওনাকে সাথে করে নিয়ে আসি, এবং উনি ঢাকায় চাকরি করার জন্য ইচ্ছুক। পরে আমার বন্ধু বলে তাহলে তো হয়েই গেল, মহিলা যদি ঢাকায় চাকরি করতে চায় তাহলে চাকরি করতে আইনা বিক্রি করে দেয়। আমি বললাম ধুরো বেটা, না বিক্রি করবো না, মানে আমার তো আসলে মূলত ওনার মেয়ে, মানে সত্যি কথা বলতে গেলে প্রতিশোধ তো আসলে কিছু না, ওনার মেয়েটার আমার ভালো লাগছে বন্ধু, আমি ওনার মেয়েটারে মানে মেয়েটার সাথে থাকতে চাই, এবং এই মেয়ের এত কেন দেমাগ, মেয়ের মায়ের এত কেন দেমাগ, আমি ওদের দেমাগটা ভেঙে দিতে চাই। আমার বন্ধু তখন বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাতে গার্মেন্টসের নাম করে নিয়ে আয়, আমাদের পাশের বাসায় আরেকটা মহিলা থাকে, ওই মহিলার সাথে থাকবো নি, ওইখানে নিয়ে আয়। এরপরে কী করলাম, ওই দিন রাতের বেলায় গার্মেন্টস থেকে ফেরার পথে আমি তখন ওই আমাদের এলাকার রিপনরে ফোন দিলাম, রিপন টেলিকমে ফোন দিয়ে রিপনরে বললাম যে খালার একটু যাইয়া ঢাকায় আসতে বলবি, তার ঠিকানাটা লিখে নেয়। পরে আমি ঠিকানাটা দিলাম, ঠিকানা দেওয়ার পর ও বলো আচ্ছা ঠিক আছে। এই ঠিকানায় এর পরের দিনে খালা আমারে কল দিছে, ওই নাম্বারে কল দেওয়ার পরে মোবাইল আমাদের বাসার একজনেরই, পরে আমার কাছে দিল, আমার বলে কিরে তুই বলে আমার আসতে বলছোস। আমি বললাম যদি আপনি চাকরি করতে চান তাহলে ঢাকায় আসেন, মাস শেষে ভালো টাকা বেতন পাইবেন, থাকা ভালো, খাওয়া ভালো। উনি বলে কোথায়, কারো বাসায়? আমি বললাম না, কারো বাসায় না, একটা গার্মেন্টসে, এবং গার্মেন্টসের অবস্থাও ভালো, এখন আপনি যদি করেন তাহলে আসেন। বলে আমার কি বসে গার্মেন্টসের চাকরিতে নিব? আমি বললাম চাকরিতে নিব না কেন, অবশ্যই নিব, আপনি চলে আসেন, আমি ব্যবস্থা করে দেবো। এবং এইভাবে বলার পরে ইনি বলে আচ্ছা ঠিক আছে, তুই যদি ওইখানে থাকোস তাহলে তো আমার আর কোনো টেনশন নেই, আচ্ছা ঠিক আছে আমি আসবো। এর কয়েকদিন পরেই উনি তখন ঢাকা আসার জন্য প্রস্তুতি নিল। তো যেদিন আসবে এর আগের দিন আমার সাথে কথা হয়েছে, আমার সাথে ফোনে কথা হয়েছে, রনি আমি তো আগামীকালকে আসতেছি। আমি বললাম ঠিক আছে আপনি আসেন, তো আপনি এসে এই নাম্বারে কল দেন। একটা নাম্বার দিয়ে গেছি আমাদের, মানে গার্মেন্টসের একজনের নাম্বার দিছি যে আমার সাথে কাজ করে, ওর নাম্বার দিয়ে দিলাম, বললাম আপনি ঢাকায় আইসা এই নাম্বারে কল দিলে পরে আমি আপনারা যে নিয়ে আসবো বাস স্ট্যান্ড থেকে।
এর পরের দিনে আপনার বিকেল প্রায় আনুমানিক 3টার দিকে ওই নাম্বারে উনি তখন কল দিছে। কল দেওয়ার পরে ওই ছেলেটা আমারে বলল যে, "ইরে এক মহিলা কল দিছে শাহেদা নামের, তোরে চাইতেছে।" আমি বললাম, "দে আমি কথা বলি।" পরে কথা বললাম। আমি বললাম, "ঠিক আছে, আপনি কই আছেন? আপনি ওই স্টেশনে বসেন, আমি আসতেছি।" পরে আমার যে বন্ধু আছে ওরে বললাম, "মহিলা তো চলে আসছে।" বলা, "আচ্ছা ঠিক আছে, আনলে আপাতত এবং আইনে ওইখানে দিই, ওই মহিলার বাসায় রাখা, পাশের বাসা রাখায়, পাশের বাসা তো আমাদের বলা আছে।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" পরে গেলাম এবং ওইখান থেকে মানে শাহেদা খালা রিসিভ করে দেন আমি তখন আমাদের পাশের বাসায় এক মহিলা আছে ওই বাসা ওনারা রাখছি। রাইখে আমি পুনরায় আবারও গার্মেন্টসে এসে কাজ করতেছি এবং কাজ করার পরে রাতের বেলায় মানে গার্মেন্টস ছুটি হওয়ার পরে তখন বাসায় গেছি। বাসায় গিয়ে পরে শাহেদা খালারে আমাদের রুমে ডাইকে আনছি। আমার বন্ধু তখন শাহেদা খালার সাথে কথা বললো এবং কথাবার্তা বলার পরে শাহেদা খালাও তখন আমার বন্ধুরে বললো যে উনি কাজ করবে, এই সে অনেকক্ষণ কথাবার্তা বলছি। বলার পরে উনি তখন চলে গেল। আমার বন্ধু তখন আমার বলতেছে, "রনি, তোরা একটা কথা বলি, কিছু মনে করিস না? এই মহিলাটা না আমার কাছে আসছে এবং আমার সাথে কথা বলছে। এই মহিলাটাকে আমার অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় না যে মহিলাটা খুব খারাপ। আসলেই মহিলাটা অত্যাধিক ভালো এবং অনেক ভালো। কিন্তু এই মহিলার সাথে তুই কোনো খারাপই করিস না। দেখ, তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, এই মহিলার সাথে কোনো খারাপই করিস না এবং মহিলা যদি আমাদের এখানে থাকতে চায় তার গার্মেন্টসে চাকরি দে এবং তার উপরে তোর যে প্রতিশোধ, ওই প্রতিশোধটা তুই আর নিস না। এটা তুই ভুলে যা।" আমারে বলতেছে। আমি বললাম, "যা বন্ধু, তুই যখন বলছস তাহলে যা, ভুলেই গেলাম। আমার কোনো আপত্তি নেই, আমি ভুলেই গেলাম। তুই যা বলছিস তাই হবে।" এবং এরকম করে আমার বন্ধুর সাথে তখন আমি কথাবার্তা বলি এবং কথাবার্তা বলার পরে আমার বন্ধুও তখন আমার ওই কথা রাজি হলো। হওয়ার পরে এই মহিলার তখন আমি গার্মেন্টসে চাকরি দিলাম। উনি তখন গার্মেন্টসে চাকরি করে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো উনি গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে যায় আসে, মাঝে মাঝে আমাদের এখানে খাবার বানায়, আমাদেরকেও খাবার দেয়, নিজেরাও খায়। কিন্তু ভাই ওই 1-1.5 মাসের মাথায় উনি একটাবারও ওনার মেয়ে সাথী সম্বন্ধে আমার কিছুই বলল না। মানে সাথী কোথায় আছে, সাথী ভালো আছে কিনা বা সাথীর কী হয়েছে না হয়েছে, উনি সাথীর কথা আমাকে মুখ থেকে বেরও করে না। আর আমিও সেই লজ্জায় বা সেদিনকার কারণে আমিও ওনাকে বলি না যে সাথী কোথায় আছে বা সাথীর কী অবস্থা। পরে এরকম করে কথা বলতে বলতে একটা পর্যায়ে চিন্তা করলাম যে না, ওনারে জিজ্ঞাসা করি যে সাথী আসলে কোথায় আছে, সাথীর বিষয়ে একটু জিজ্ঞেস করি। পরে আমি প্রায় 1.5 থেকে 2 মাস পরে একদিন জিজ্ঞেস করলাম যে, "খালা, কিছু না মনে করলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো?" পরে বললো, "হ, কী কস না?" আমি বললাম, "আপনি তো আপনার মেয়েকে নিয়ে আমার অনেক সন্দেহ করেন, অনেক খারাপভাবে দেখেন, তাও আপনার মেয়েটার কথা মনে হইলো, আপনার মেয়েটা আসলে কই আছে?" উনি তখন আমারে বলে, "হায়রে রনি, তুই আর বলিস না, তোর সেদিন মাদ্রাসা অপমান করছিলাম, আল্লাহ মনে হয় এটা সহ্য করে নাই। আল্লাহ সহ্য করার না কারণে আমার মেয়ের জীবনটা আমার থেকেও বেশি নষ্ট হয়ে গেল।" আমি বললাম, "কেন, আপনার থেকে বেশি নষ্ট হলো কেন?" পরে বলে, দিনাজপুর থেকে এক লোক আমাদের এলাকাতে কাজ করতে আসছিল নাকি এবং ওই লোকটা নাকি মানে সাথীরে পছন্দ করছে এবং পছন্দ করার পরে ওই মহিলার যেহেতু জামাইও নাই, পরিবারে কেউ নেই, পরে ওই রংপুরের লোকটার কাছে নাকি সাথীরে বিয়ে দেয়। উনি বলে রংপুরের লোকটার কাছে সাথীকে বিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার পরে এই লোকটা কয়েকদিন সাথীর সাথে থাকে, এই লোকটা হঠাৎ করে চলে যায়। এরপরে লোকটা আর কখনোই আসে নাই। আমি বললাম, "তো না আসলে রংপুরে কোনো খবর নেই?" উনি আমারে বলে, "আমি আর রংপুরে কী খবর নিব? যে লোক আমার মেয়ে রেখে চলে গেছে তারে কি দৌড়ে আইনা আমার মেয়ের সাথে সংসার করানো যাইব?" আমি তখন বললাম, "তাইলে ও এখন কী করে?" বলে, "বাড়িতেই আছে, বিভিন্ন মানুষের কাজ টাজ করে, এমনি অমনে ওভাবেই আছে।" পরে আমি বললাম, "তো এটা কাজ করেন না, ঢাকায় নিয়ে আসেন, আপনার সাথে গার্মেন্টসে চাকরি করুক।" বলে, "না রে বাবা, আমার মেয়ে বাড়িতেই আছে, পর্দা পুরুষের মাঝে আছে, ওইখানে ভালো আছে, ওইখানে থাকুক, আমি ওরে ঢাকায় আনবো না।" আমি বললাম, "এটা কোনো কথা হইলো? ঢাকাতে আসলে ঢাকাতে মানুষ কাজকাম করে, সবার সাথে সবার কত ভালো একটা সম্পর্ক। আপনি কাজ করতেছেন, আপনি দেখেন না এখানে কাজ করাটা কতটা ভালো?" উনি বলে, "হ, আমি তো কাজ করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। তো না যাক, শহরে আইনা চাকরি বাকরি করাইলে এরপরে আর আমার মেয়ের বিয়ে হবে না। লোকে বলবে মেয়ে গার্মেন্টসে চাকরি করে, যেন বিয়ে দিতে পারবো না, তো গ্রামে আছে, গ্রামেই থাকুক।" আমি তখন বুঝতে পারলাম না। পরে আমার বন্ধুরে কইলাম, "বন্ধু, দেখি মেয়েটার প্রতি না আমার একটা মানে অন্য কিছু কাজ করতেছে, যেমনি পারো সায়দা খালারে বুঝিয়ে শোনায় হইলো ওনার মেয়েটারে ঢাকে আনার ব্যবস্থা কর।" তো আমার বন্ধু বলে, "তাহলে তুই বিয়ে করে ফেল ওই মেয়েরে।" আমি বললাম, "ধুরো বেটা, এই মেয়েরে বিয়ে করবো? আর এই মেয়েরে বিয়ে করলে কি আমার পরিবার কখনো মেনে নেবে? আমার আব্বা আম্মা তো জীবনেও মানবে না এবং এটা আমি কখনোই করতে পারবো না।" পরে আমার বলে, "তুই কী করবি?" আমি বললাম, "বন্ধু, এই মেয়েটার আমার ইউজ করার ইচ্ছা, আমি তার ইউজ করতে চাই এবং তুই এই জন্য সায়দা খালার সাথে কথাবার্তা বলে যেমনি পারিস ওনার মেয়েটার আনার একটা ব্যবস্থা কর।" এবার আমার বন্ধু আর আমি সবসময় সায়দা খালারে কইতাম, "ও খালা, আপনার মেয়ে কবে আসবো? ও খালা, আপনার মেয়েরা আসে না কেন? আপনার মেয়ে আসবো কবে?" এগুলা মানে সবসময় ওনারে বলতে থাকতাম। কিন্তু ওনার কথায় একটা যে আসবে, ও তো এখন ঝামেলায় আছে, কাজ কামে, মানে উনি সবসময় বলে না আসবে না, এটা ওইটা আমাকে উল্টাপাল্টা উনি বুঝাইতো।
তো ওনার এই কথাগুলো শুনতে শুনতে একটা সময় আমার খুব রাগ হইলো, এবং রাগ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেমনি হোক ওই শাহেদার আমার আনাই লাগবো, ওই সাথীর আমার আনাই লাগবো। এরপরে মাঝে মাঝে সাথী আবার ফোন দিত আমাদের ঘরের ওই নাম্বারে, এবং ফোন দিলে পরে আমি সাথীর কথা কয়ে দিতাম, মানে ওর মায়ের সাথে কথা কয়ে দিতাম যে নাও তোমার মায়ের সাথে কথা বলো, আমরা কথা বলাইতাম, মানে আমাদের এখানে ফোন দিলে। এবং এরকম করতে করতে একদিন আমি চিন্তা করলাম যে একটা খারাপ সিদ্ধান্ত নিলাম, মানে হঠাৎ করে মাথার মধ্যে একটা খারাপ সিদ্ধান্ত আসলো যে শাহেদা খালারে এতভাবে বললাম ওনার মেয়েটারে ঢাকা আনার জন্য, উনি আনে না, তাহলে এবার আমি একটু কৌশল করে ওনার মেয়ের আমি নিয়ে আসবো। এ কথা বলার পরে আমি কী করলাম, একদিন মানে শাহেদা খালা কিন্তু একটু অসুস্থ ছিল, মানে ওনার শরীরে একটু জ্বর জ্বর ভাব, একটু অসুস্থ, এবং অসুস্থতা হওয়ার কারণে আমি কী করলাম, আমাদের এলাকার যে মোবাইল রিপন আছে রিপনরে কল দিলাম। কল দিয়ে আমি বললাম যে রে একটু সাথীরে ডাইকা দিত। পরে সাথীরও ডাইকে আনছে, আনার পরে সাথীর মোবাইল যেমন, সাথী তুমি কাউরে কোনো কিছু বইলো না, তুমি গোপনে গোপনে ঢাকায় চলে আসো। তা আমারে বলে যে কেন, কী হয়েছে? আমি বললাম তোমার আম্মা অনেক অসুস্থ, তোমার আম্মার অবস্থা ভালো না, তোমার আম্মা অনেক অসুস্থ। পরে বলতেছে কেন, আমার আম্মার কী হয়েছে? আমি বললাম আমি তোমার এখন বলতে পারবো না, শুধু এটুকুই বললাম যে তুমি চলে আসো, যদি তুমি না আসো তাহলে পরে কিন্তু আমি জানি না, পরে আর এলাকাতে কাউরে জানাই এসো না, কারণ জানাই আসলে সমস্যা হবে। বলে কী সমস্যা হবে? আমি বলি এত কিছু তোমারে বলতে পারবো না, তোমার আম্মা অনেকের কাছ থেকে ঋণ টিন নিছে, সমিতির টাকা ঢুকে তোমার আম্মা অনেক খাইছে, তা তোমার আম্মা এটা অসুস্থ জানতে পারলে সমিতির বেটারা আসবো না তোমার আম্মারা ধরার লাগিয়া, তুমি চলে আসো। এই কথা বলার পর আমি বললাম তুমি বাস স্ট্যান্ডে আইসা আমার এই নাম্বারে কল দিও, ওর কাছে তার মোবাইল নেই। না আচ্ছা ঠিক আছে। তো ওর মা যেভাবে আসছে একইভাবে মানে সাথী তখন নোয়াখালী থেকে রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে, আর এরই মাঝে সায়দা খালা কিন্তু ওই ঘরের মধ্যেই আছে। এবং ঢাকায় আসার পরে যখন ঢাকা আসছে পরে আমি তখন করলাম কি, আমার বন্ধুরে বললাম যে বন্ধু এই ঘটনা। পরে আমি আর আমার বন্ধু মিলে আমরা যে বাসায় থাকতাম ওই বাসায় নিচে একটা দারোয়ানের রুম আছে, তো দারোয়ানের ওই রুমটা খালিই থাকে। দুপুরবেলা মাঝে মাঝে দারোয়ান গিয়ে ওখানে রেস্ট করে, আর দারোয়ান এমনি তার বউরে নিয়ে মানে তার ফ্যামিলি নিয়ে সে আলাদা ভাড়া থাকে। পরে আমি চিন্তা করলাম যে ওই রুমের মধ্যে আমি ওর আইনা রাখবো। তো দারোয়ানের সাথে যেহেতু আমার সম্পর্কটা অনেক ভালো সম্পর্ক, দেন আমি তখন দারোয়ানরে বললাম যে এমন এমন ঘটনা একটা, সব কিছু বললাম। দারোয়ানরা আবার টাকার পাগল, টাকা দিলেই সব ঠিক। পরে টাকা দিলাম যে এই টাকাটা আপনি দিলাম, আপনি এই টাকাটা লয়ে যান, কিন্তু বাড়িওয়ালা টাড়িওয়ালা কাউরে কোনো কিছু জানাই না। বলো আচ্ছা ঠিক আছে। আবার মেয়ে চিৎকার দিব, আমি বলি না চিৎকার দিব না, আপনি চিন্তা করেন না। এরপরে দারোয়ানটা টাকা দেওয়ার পরে আমি তখন কী করলাম, এই সাথীরে তখন আমি এই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করলাম। বাস স্ট্যান্ডে এসে মোবাইল দোকান থেকে আমাকে ফোন দিছে। পরে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করছি, এবং রিসিভ করে আমি ওকে নিয়ে ডিরেক্টলি গোডাউনে চলে আসছি, মানে একেবারে গ্র্যান্ডপুরে চলে আসছি নিচে। আনার পরে ওই রুমের মধ্যে আমি ঢুকাইছি, এবং ঢুকানোর পরে ও আমার বলতেছে আমার মা কই? আমি বলি তোমার মা আছে, আমি তোমার মায়ের কাছে তোমার পরে নিয়ে যাচ্ছি। এবং এই কথা বলার পরে ও বারবার বলতেছে যে না আমি মার কাছে যাবো, আমি আমার মায়েরই দেখতে আসছি, আমার মা অসুস্থ, আমি তাড়াতাড়ি চলে আসছি আমার মায়ের দেখার জন্য। আমি যখন একটু ধমক দিয়ে বললাম তোর এত ক্ষমতা কেন, তোর এত পাওয়ার কেন, মাদ্রাসায় আমার সাথে এরকম করলি কেন ওই সময়? ও তখন বলে আরে আপনি এত আগের কথা এখন বলতেছেন কেন? আমি বললাম দেখ খবরদার, মাইরা ফালামো, কিন্তু একদম মাইরা ফালামো, কোনো কথা বললে কিন্তু খুন করে এলামো। এই কথা বলে আমি তখন মানে যা করা দরকার ওর সাথে জোর জবরদস্তি করে তাই করলাম। এবং একটা পর্যায়ে তখন খুব কান্নাকাটি করতেছে। আমি বলি কান্নাকাটি করলে তোর মায়েরাও হারাবি, তুইও মরবি, আমি তোর মায়ের আটকায় রাখছি না, তোরও কিন্তু মাইরা ফালামো, তুই কোনো শব্দ করতে পারবি না। পরে বলে না আমি কারো কিছুই বলবো না, আপনি যা করছেন এটাও আমি কারো কাছে কিছু বলবো না, আপনি শুধু আমার মায়ের একটু আইনা দেন, আমি একটু আমার মায়ের কাছে যাবো। আমি বললাম এই ঘরের মধ্যে তুই থাক, এবং সময় হলে পরে আমি তোর মায়ের কাছে তোরে নিয়ে যাব। এবং এই ঘরের মধ্যে ভাই আমি ওরা আটকে রাখতাম, মানে ভিতরে রাখা বাইরে দিয়ে তালা মেরে রাখতাম। তো এই বাড়ির নিচে নিচতলাটা হচ্ছে আপনার গাড়িটারে পার্কিং করার জন্য রাখা, বাট ওই বিল্ডিংয়ে তো কারো গাড়ি নেই, এই জন্য ওইটা সবসময় তালা মারাই থাকে। এবার আমি রুমের মধ্যে তালা মেরে রাখি। আমি বলছি খবরদার তুই যদি কোনোদিন চিল্লাস বা চেঁচামেচি করিস, নাহলে কিন্তু আমি তোর আমারে মেরে ফেলবো, এগুলো বলে ধমকাধমকি করতাম। তো এমন করতে করতে এবার আমি ওর নিচে রাখতাম, উপরে তো সায়দা খালা পাশের রুমে থাকতো। পরে সায়দা খালা আমার সবসময় বলে আমার তো শরীরটা ভালো না, আমি একটু বাড়িতে যাবো, আমারে বলে। আমি বলি বাড়িতে যাবেন তো কয়েকদিন পরে যান, এরকম করে ওনারা আমি ঘুরাইতে আসি। ঘুরাইতে আমাদের বাসায় যে আমি আবার অলওয়েজ হচ্ছে সায়দার কাছে মানে সাথীর কাছে যাইতেছি আবার আসতেছি। আমি কিন্তু তখন আর চাকরি করি না, যে গার্মেন্টসে ডিউটি করতাম ওই সময় আবার ডিউটি করি না। এবার এরকম করতে করতে হঠাৎ করে ওই দারোয়ান হালা একদিন আমার বলতেছে যে ও নাকি মানে সাথীর ওরে দেওয়ার লাগিয়া। আমি বললাম ধরো বেটা না, আমি ওরে বিয়ে করবো। বলে মেয়েটার আজকে 3-4 দিন আটকায় রাখছো যে এখানে, বিয়ে করবি মানে এটা কোনো কথা, আমার লাগবো। আমি বললাম আমি দিব না। এই কথা বলে যখন দিব না বলছি, ও মনে হয় রাগ কইরা তখন এই বাড়িওয়ালাকে বিষয়টা জানাই দিছে। বাড়িওয়ালাকে বিষয়টা জানাই দেওয়ার পরে আমাদের বাসার বাড়িওয়ালা কিন্তু আবার ডেয়ারিং লোক, মানে অনেক খারাপ প্রকৃতির লোক। তা ওই বাড়িওয়ালা তখন গিয়ে আমারে ওইখানে হাতে নাতে ধরছে ওর সাথে। ধরার পরে বাড়ির আমাকে কয়েকটা থাপ্পড় মারছে, মাইরা বলে এটা কে?
আমি তখন আর কথা বলি না, বলে বল এটা কি? আমি বললাম আমার গ্রাম থেকে নিয়ে আসছি। ও তখন বাড়িওয়ালার পা ধরে চিৎকার করে কাঁদতেছে, বলতেছে এই ঘটনা, মানে ও বলে দিছে আমার আম্মারা উনি আনছে এমনি এমনি এমনি। পরে বলে মেয়ের মা কই? আমি বললাম ওর মা আমাদের পাশের বাসায় থাকে। বলে পাশের বাসায় থাকে কে? আমি বললাম যে পাশের বাসায় থাকে যে সায়দা নামের একটা মহিলা আছে এইটা। এবং বলে এবার মেয়ের নিচ থেকে নিয়ে আসছে, আমারও সব নিয়ে, মানে আমারও কলার চেপে ধরে উপরে নিয়ে গেছে। তখনও কিন্তু সায়দা খালা অসুস্থ। এবং ওই রুমে যাওয়ার পরে এবং সাথী তার মায়ের দেখে দৌড়ে যায়, ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। ওর মা তো মনে করছে আমি ওরে নিয়ে আসছি, মানে ওনার অসুস্থ দেখে আমি নিয়ে আসছি। উনি তখন আমার বলতেছে যে রনি তোরে আল্লাহ বাসাক, আমি অসুস্থ খবর পাইয়া তুই আমার মেয়েটারা আমার দেখার জন্য নিয়ে আসছিস। বাড়িওয়ালা বলে আপনি কারে দোয়া দিতেছেন, কার জন্য, কারে বলতেছেন আল্লাহ বাঁচানোর জন্য? এই ছেলে কি করছে জানেন? এই ছেলে এই ঘটনা ঘটাইছে। এই ছেলে আপনার মেয়েরে আরও 4 দিন আগে আনছে, আইনে এই নিচে আটকায় রাখছে, আটকায় রেখে আপনার মেয়ের সাথে এই ধরনের কাহিনী করছে। এবং এগুলো বলার পরে সায়দা খালা তখন মানে প্রচণ্ড রকমের রেগে যায় এবং রেগে গিয়ে জুতা নিয়ে এসে আমাকে মারার জন্য। এবার বাড়িওয়ালা বসে, বাড়িওয়ালা সহ এখানে আমাদের দারোয়ান আরও কয়েকটা ভাড়াটি আছে, সবাই মিলে বসে এবং বসার পর ওখানে একটা দরবার মতো হয়। দরবার হলে পরে সবাই তখন বলে যে দেখ রনি যে অন্যায় করছে এই অন্যায় শাস্তি রনিকে জেলে দিতে হবে, ও দর্শন মামলা করতে হবে। এবং সাথে মানে সাথীর আম্মারে বলতেছে তুমি একটা কাজ করো, থানায় গিয়ে মামলা দাও, জেলে ঢুকিয়ে দাও, জেলের ভাত খাক, এরপরে সব কিছু ঠিক হয়ে যাবে। এবার আমি বাড়িওয়ালার পা ধরে কান্না করে বলতেছে কাকা আপনি যা বলেন তাই করব, আমি তো একটা অন্যায় করেই ফেলছি, আমি তো অন্যায় করছি, এখন আমার শাস্তি দিয়ে আর কোনো লাভ আছে বলেন? আমি তো অপরাধ করেই ফেলছি, আমার এখন এই অপরাধ থেকে আমি কীভাবে বের হইতে পারি? আপনি এই ইয়ে দেন। পরে বলো তোর আব্বা আম্মারে খবর দে, গ্রামে তোর আব্বা আম্মারে আনবো। আমি বলি দেখেন আমার আব্বা আম্মা এগুলো কিছুই জানে না, আমার আব্বা আম্মা মরে যাবে। এবার সায়দা খালা ফট করে উঠে বলতেছে ঠিক আছে ওর আব্বা আম্মার দরকার নাই, ও যেহেতু আমার মেয়ের এত বড় ক্ষতি করছে, ও আমার মেয়ের বিয়ে করুক, ও যদি আমার মেয়ের বিয়ে করে তাহলে আমার কোনো আপত্তি নেই। এই কথা বলার পরে তখনই বাড়িওয়ালা করলো কি, বলো যে ঠিক আছে তাহলে এবার কাজী ডাকো। এবার কাজী ডাকছে এবং কাজী ডাকার পরে 5 লক্ষ টাকা কাবিনে তখন এই সাথীর সাথে আমাকে বিয়ে পড়াই দেয়। এবং 5 লক্ষ টাকা কাবিনের যে সরকারি খরচ আছে, টাকা পয়সা যা আছে, এই সব কিছু কিন্তু উনি নিজেই দেয়, সরকারি দপ্তরে উনিই টাকা দেয়। এবং টাকা দিয়ে 5 লক্ষ টাকা কাবিনে সাথীকে আমাকে বিয়ে করাই দেয়। সাথীকে বিয়ে করে দিলে পরে আমি তখন সাথীর নিয়ে বাড়ি মানে পাশের বাসায় থাকতেছি। এবার আমার বন্ধুই বাসা থেকে চলে যায়, ওই বাসায় থাকে না, তবে খালা আবার এখানে আসে আমার সাথে থাকে, এই সেই। আমার তো তখন প্রচণ্ড রকমের রাগ, বাড়িওয়ালা এই কাজটা কেন করলো। এবং কয়েকদিন থাকতে থাকতে একটা পর্যায়ে আমি তখন চিন্তা করছি আমি এই বাসায় আর থাকবো না, যেহেতু সায়দা খালা এক বাসায় থাকে, আরেক বাসায় আমি ওনার মেয়ের নিয়ে থাকি, তাই আমি ওই বাসায় থাকবো না, আমি বাসা চেঞ্জ করবো। ওই সময় কিন্তু আমি মোটামুটি অনেকটা ভালো হয়ে গেছিলাম। এবং ভালো হওয়ার পরে আমি চিন্তা করলাম বাসা চেঞ্জ করব। এবং বাড়িওয়ালা আমাকে জোর করে বিয়ে করাই দিছে। বাড়িওয়ালা আমাকে বলে দিছে যদি মেয়ের উপরে কোনো খারাপ কাজ করিস, মেয়ের কোনো ক্ষতি করিস, তাহলে তোর খবর আছে। এগুলো আমার বাড়িওয়ালা ধমকাধমকি করে, এই জন্য আমি তখন বাসা ছেড়ে দিলাম। এই বাসাটা ছেড়ে পাশের একটা গলিতে আমি তখন বাসা ভাড়া করি। এবং বাসা ভাড়া করা গার্মেন্টসে তখন যাইতাম ভাই, সায়দা খালা মনে হয় কথাগুলো গার্মেন্টসের অন্য অন্য ছেলে মেয়েদেরকে বলে দিছে বা অন্য অন্য কর্মীদেরকে বলে দিছে। বলে দেওয়ার কারণে ভাই সবাই জানি কেমন করে আমার দিকে খারাপভাবে তাকায় এবং আমাকে অনেকে টিটকারি মারে, তোর শাশুড়ি এটা ওইটা বলে, মানে অনেক কিছু বলে। একবার যে আমি তখন সিদ্ধান্ত নিলাম ধরে আমি এই গার্মেন্টসে চাকরি করব না, যেহেতু এই গার্মেন্টসে এত সমস্যা খালা সবার কাছে বলে দিছে, তাই আমি গার্মেন্টসে চাকরি পরে গার্মেন্টসে চাকরি ছেড়ে আমি একটা মার্কেটের একটা মার্কেটিংয়ে তখন আমি চাকরি নিই, মানে একটা সুপার মার্কেটে। তো সুপার মার্কেটে চাকরি নিই এবং সুপার মার্কেটে আমি তখন চাকরি করি এবং চাকরি করতেছি। আর প্রতিনিয়ত সাথীর সাথে আমার ঝগড়া হইতেছে, তোরা আমি বিয়ে করছি এই সেই, মানে খুব ঝগড়া করি। এবং কয়েকদিন পরে ওই সুপার মার্কেটের চাকরিটা আমি ছেড়ে দিই। সুপার মার্কেটের চাকরিটা ছেড়ে আমি আরেকটা আপনার মেজ ফ্যাক্টরিতে চাকরি নিই, একটা মেজের ফ্যাক্টরিতে চাকরি নেই। এবং ওইখানে আমি তখন চাকরি করতাম। এরকম করে চাকরি করতেছি, আমি ওই আলাদা বাসায় থাকতেছি, এরকম করে থাকতেছি। এমন করতে করতে আমি যে এক বাসায় থাকি, আমার পাশের বাসাটা কিন্তু মানে পাশের রুমটা কিন্তু খালি, পাশের রুমে কিন্তু কোনো মানুষ নাই। তো পাশের রুমটা আমি ভাড়া দেওয়ার জন্য চিন্তা করতেছি যে পাশের রুমটা আমি কোথাও ভাড়া পাই কি না, কারো কাছে ভাড়া দিব। এরকম করে আমাদের ফ্যাক্টরিতে যারা চাকরি করে অনেকের সাথে কথাবার্তা বলি যে ভাড়া লাগবে কি না বা ভাড়া নিবে কি না, কিন্তু কেউ নেয় না। অ্যান্ড কয়েকদিন পরে আমাদের ফ্যাক্টরিতে একটা নতুন সুপারভাইজার জয়েন করছে, একটা নতুন সুপারভাইজার আসছে। এবং ওই সুপারভাইজারটা আইসা আমারে বলে যে রনি তোমার নাকি তোমার বাসায় নাকি একটা রুম খালি আছে, তুমি নাকি ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজতেছো। আমি বললাম হ্যাঁ একটা রুম খালি আছে, ভাড়া দেওয়ার জন্য লোক খুঁজতেছি। তো উনি তখন আমার বলে তাহলে আমার কাছে ভাড়া দিয়ে দাও, আমি তো রুম খুঁজতেছি, আমি থাকার জন্য রুম পাইতেছি না, যদি তুমি ইয়ে করো তাহলে আমাকে দিয়ে দাও, আমি থাকবো। আমি বললাম আপনি থাকবেন, তাহলে তো খারাপ না, আপনি থাকলে তো ভালোই হয়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যদি থাকেন তাহলে আমি আপনার রাখবো। এই কথা বললাম সুপারভাইজার বলার পরে তখন সুপারভাইজারের ভারী কিন্তু ছিল আপনার ওই দিকেই আপনার ঢাকার কাছাকাছি কোনো এক জায়গায়। পরে ওনারা আমি তখন আমাদের বাসায় আইনে দেখাইলাম, আমার বউ তখন বলে উনি কে? বলে উনি আমাদের এখানে ভাড়া থাকবে।
তো আমি কিন্তু আর সায়দা খালার কাছে ওরা আসতে দিই না, বা ওরে আবার সায়দা খালার কাছে যাইতেও দিই না, ঘরের মধ্যে আটকায় রাখি যে তুই তোর মায়ের কাছে যেতে পারবি না, তোর মায়ের লোক কথা বলতে পারবি না। অ্যান্ড এমন করতে করতে পরে হলো কি, এই মানে উনি আর কি আমাদের ওই সুপারভাইজার আসতো যাইতো, এমন করতে করতে কয়েকদিন পরে মানে সুপারভাইজার আমার সাথে অনেক দুষ্টমি করে, মানে অনেক রকমের দুষ্টমি করে। আর ওই মার্কেটে চাকরি করা অবস্থায় আমার ভিতরে একটা, এই সুপারভাইজারের মাধ্যমে আমার ভিতরে একটা মানে অ্যালকোহল টাইপের কিছু খাওয়ার একটা মানে একটা নেশা জাতীয় জিনিস আমি তখন খাওয়া শুরু করি। এই সুপারভাইজার আমার খাওয়াইতো, উনি খাওয়াইতো, আমি তখন খাইতাম। এরকম খেতে খেতে বেশ কয়েকদিন পরে একদিন উনি আমার বলে, তুই একটা ওয়ার্কার, আমি তোরে আরও ভালো অবস্থানে এনে দিমু, এরকম করে আমাকে ডাইরেক্ট প্রস্তাব করে। এই ঘটনা উনি আমার ওয়াইফের সাথে এগুলা। পরে যখন আমার এটা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে এই মেয়ে তো আমার অনেক ক্ষতি করছে, আমি ওরে বন্দি করে রাখছি, পরেও বাড়িওয়ালারে ধরে আমার কাছে 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করছে, আমি ওরে মানে ওই লোকটার সাথে আমি এগুলো করামো, এই লোকের সাথে এগুলো করামো, কিন্তু কেমনে করামো এভাবে বললে তো রাজি হবে না। আর যদি কোনো মতো বাড়িওয়ালার কাছে আবারও চলে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। পরে আমি কয়েকদিন পরে ওরে বললাম, হঠাৎ করে একদিন বলতেছি আমি কয়েকদিন আর ডিউটিতে যাই না, আর সুপারভাইজারে বললাম যে আমি ম্যানেজ করব, আবার সুপারভাইজার আমার টাকাও দিবে বলছে, আমার উনি 15,000 টাকাও দিবে, এটা আমার প্রস্তাব করছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, 15,000 টাকা নিব এবং টাকার বিনিময়ে আমি তখন এই কাজটা করব। পরে রুমের মধ্যেও আমি তখন কি করলাম, ওই কয়েকদিন কাজে যাই না, পরে ও আমারে বলতেছে কী ব্যাপার কাজে যাও না কেন, কাজ করবা না? আমি বলি আমার কাজ করতে ভালো লাগে না। ও বলে কেন কাজ করতে ভালো লাগে না কেন, মানে কী কারণে কাজ করতে ভালো লাগবে না? আমি বলি আমার কাজ করতে ভালো লাগে না, এবং কয়েকদিন পরে আমি বলতেছে আমার চাকরিটা চলে গেছে। ও বলে কেন চাকরি চলে গেছে কেন? আমি বললাম জানি না, আমার চাকরি চলে গেছে। পরে ও বলে তোমার পাশের বাসায় তো সুপারভাইজার থাকে, ওনার সাথে কথাবার্তা বলি ডিউটি আবার নিয়ে নাও। আমি বললাম মুখের কথাই তো বললে আমাকে আবার ডিউটি দিয়ে দেবে, আমার আর ডিউটি হবে না, আমার আর ডিউটি দেবে না, আমার সাথে মানে এখানে অনেক খারাপই হয়ে গেছে এই সেই। আমি ওরা তখন বং বুঝিয়ে দিলাম। এইভাবে বুঝিয়ে দেওয়ার পরে ও তখন করে কি, রাতের বেলা যখনই সুপারভাইজার আসতো রুমে, এই সুপারভাইজারের কাছে যাইতো, যাই বলতো যে স্যার ওরা একটু চাকরির ব্যবস্থা করে দেন, ও চাকরি চলে গেছে, আমরা ঘর ভাড়া দিব কেমনে, আমরা খাবো কেমনে, আমরা তো চলতে পারবো না, আমরা তো থাকতে পারবো না স্যার, তো ওরা চাকরির ব্যবস্থা করে দেন। উনি বলে না, অনেক অন্যায় করছে, ওর চাকরি হবে না, এইটা ওইটা অনেক কথাবার্তা বলার পরে এর 2 দিন পরে আমি আমার বউরে বলতেছি তুমি সুপারভাইজারের রুমে গেছো না? বলো গেছি, তোমার চাকরির জন্য। আমি বলি শোনো, এখন সুপারভাইজার বলছে আমাকে ডিউটি দেবে, তবে একটা শর্ত আছে। ও আমার বলে শর্ত, কিসের শর্ত? আমি বলি তুমি 1 রাত সুপারভাইজারের সাথে থাকতে হবে। ও আমার বলে কি বললা তুমি এটা কীভাবে বলতে পারলা, আমি না তোমার ওয়াইফ? আমি বললাম দেখো, আমার ওয়াইফ তুমি আসো ঠিক আছে, তাহলে কি না খেয়ে মরে যাবো? ও আমাকে বলে তাহলে আমি চাকরি করবো, আমি আমার মায়ের কাছে চলে যাবো, আমার মায়ের কাছে গিয়ে আমি ওইখানে চাকরি করবো। আমি বলে আমি তো তোর মায়ের কাছে যেতে দিব না, তোর মায়ের কাছে তুই কখনোই যেতে পারবি না, আমি তোর ওয়াদা করাইছি না, তুই তোর মায়ের সাথে কথা বলতে পারবি না। ও আমাকে বলে তাইলে? আমি বললাম দেখো, তখন আমি জড়াই ধরছি, বললাম দেখো তুমি আমার বউ না, অ্যান্ড তোমার উপর তো আমি তোমার স্বামী, তো আমি একটা কথা বললে তুমি রাখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না, তুমি গোপনে গোপনে যাবা, গিয়ে তুমি এই কাজটা করবা, এরপরে আমি তোমারে এমনি করবো, আমার তো কোনো অভিযোগ নেই, বা আমি তো কোনো কিছু বলি না, বউ না ভালো তুমি যাও। এমন করে আমি তখন এই সুপারভাইজার রুমে ওরে পাঠাইতাম, এবং এরকম করে জোর করে আমরা পাঠাইতাম, ও কিন্তু যেতে চাইতো না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন বুঝাইতে একদিন অনেক বোঝানোর পরও তখন রাজি হওয়ার পর আমি তখন গোপনে ওর সুপারভাইজার রুমে পাঠাই, এবং সুপারভাইজার রুমে পাঠানোর পরে ও তখন সুপারভাইজারের কাছে যায়। সেই সময় মোবাইল বের হয় আপনার, মানে আপনার এই ধরেন 1.5 মিনিট 3 মিনিট ভিডিও করা যায় এরকম ছোটো মানে মোবাইল বাইরে। আমি তখন একটা মোবাইলও কিনি, এই অভাবের ভিতরে কিন্তু আমি মোবাইলও কিনে ফেলি, কারণ আমি তো ইনকাম করতাম, যা সবই আমার কাছে থাকতো, আমি তো আর বাড়িতে টাকা পয়সা দেওয়া লাগতো না, সবটা টাকা পয়সা আমার কাছেই থাকতো। আমি তখন একটা মোবাইল ফোন কিনি, এবং ওই বাড়িওয়ালা ওই সুপারভাইজারের রুমেও যখন ঢুকে আমি তখন আমার রুম থেকে এই জিনিসটা ভিডিও করি, এবং আমি প্রায় ভাঙ্গা 5-6 মিনিটের একটা ভিডিও বানাই। এবং ভিডিওটা বানানোর পরে ওই তখন মাঝে মাঝে আমি তোরা বলতাম যাওয়ার জন্য, ও তখন যাইতো, গেলে সুপারভাইজার আমার টাকা দিত, আমাকে টাকা দিত, ওরে আমি পাঠাইতাম। এরকম করতে করতে আমি আস্তে আস্তে বাইরের লোকও বাসার মধ্যে নিয়ে আসতাম, ওরে আয়ত্তা বুঝাইতাম। ও তখন রাজি হইতো না, রাজি না হইলে আমি ওরে বলতাম তোরা তালাক দিয়ে দেবো, তোরা আমি রাখবো না, যদি তুই আমার কথা না শোনস, আমি তোর স্বামী, তোর সমস্যা কি? আমার তো কোনো অভিযোগ নাই, আমি তো কোনো রকমের করি নাই, তা তুই গেলে সমস্যা কি, এটা করলে সমস্যা কি? আমি তোরে করার অনুমতি দিলাম, তুই কর। এইভাবে আমি ওরে ধমকাইতাম, ওরে ফোর্স করতাম, এবং এভাবে ওর উপরে প্রেশার ক্রিয়েট করে আমি বিভিন্নভাবে বিভিন্ন লোকজন আমি বাইরে থেকে হায়ার করতাম, এবং আইনা ওর সাথে আমি এগুলো করাইতাম। এবং করাইতে একটা পর্যায়ে যখন করতে চাইতো না, একদিন আমি ওকে কী করলাম, এই ভিডিওটা দেখাইলাম। ও আমার বলে আমি তোরে তালাক দিয়ে দেবো, তোর সাথে আমি থাকবো না, তুই যেহেতু এরকমই করতেছিস আমি নিজে তোরে ছেড়ে দিয়ে চলে যাব। আমি তখন বললাম যদি তুই আমার ছেড়ে দিয়ে চলে যাস, এই ভিডিওটা দেখছস, এই ভিডিওটা তোর মায়েরা দেখামো, এলাকার লোকজনরা দেখামো, তুই এটা আমার সাথে করবি? ও তখন কী করে ভিডিও দেখানোর পরে একেবারে চুপ হয়ে যায়, অনেকটা ভয় পেয়ে যায়,
এবং আমার পা ধরে কান্নাকাটি করতে শুরু করে। কান্নাকাটি করে বলে, আমার এত বড় ক্ষতি করেন না, আপনি যেটা বলেন আমি সেটাই করব, আমি আপনার সব কথা রাখবো। আমি বললাম, আমার কথাই একটা, আমি যারাই আনবো তুই তার সাথে থাকবি। এরকম করে করে আমি বাইরে থেকে লোক আনতাম, ওরে মারতাম, মানে ওর উপরে প্রেশার দিতাম, ওকে মারতাম, হাতে পায়ে মারতাম। মারলে পরে ও তখন নরম হয়ে যেত এবং এগুলো করার জন্য রাজি হতাম, এগুলো দিয়ে ওকে করাইতাম। এবং এভাবে এগুলো করাইতে করাইতে একটা পর্যায়ে আমার বাড়ি থেকে আমার 2 ভাই বিয়ে করে ফেলছে। আমি তখন মাঝে মাঝে বাড়িতেও ফোন দিতাম, বাড়িতে যোগাযোগ রাখতাম। এমন করতে করতে আমার মা তখন বলতেছে আমাকে বিয়ে করাবে, আমাকে বাড়িতে বিয়ে করাবে, এটা বলতেছে। মা আমার জন্য মেয়ে দেখছে, আমাকে বিয়ে করাবে। আমি বললাম ঠিক আছে, আমি বিয়ে করার জন্য রাজি আছি, তুমি আমার বিয়ে করাও, আমি বিয়ে করব। তো এই কথাগুলো কিন্তু আমি আবার ওই যে সাথীরে বলতেছি না বা সায়দা খালারেও বলি না, ওরা তো আর গ্রামে যায় না, ওরা মানে ঢাকাতেই পড়ে আছে, ঢাকাতেই থাকতেছে, ঢাকাতে ওনাদের সব কিছু। পরে আমি বললাম যে ঠিক আছে, আমি এই বিয়ে করব। মারা যখন বিয়ের কথা বললাম, মাও তখন রাজি হলো, বললো যে ঠিক আছে আমাকে বিয়ে করাবে। মা তখন মেয়ে দেখছে এবং কথাবার্তা মোটামুটি ফাইনাল হয়েছে। আমি ওই তখন বাড়িতে যাইতেছি আসতেছি, তখন কিন্তু আর আমি ওই সাথীর বিভিন্ন লোকের কাছে পাঠাই না, ওই রান্নাবান্না করে আমি ডিউটি করি। সুপারভাইজার মাঝে মাঝে শুধু সুপারভাইজারের কাছে যাইতো, তো টাকা টুকা ভালোই পাইতাম, সুপারভাইজার আমাকে টাকা দিত, ওই টাকা দিয়ে আমি খুব ভালোভাবেই চলতেছে। এমন করতে করতে আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে এসে বিয়ে করে 1 সপ্তাহ থাইকেও গেছি। ওই 1 সপ্তাহ কিন্তু সুপারভাইজারের কাছে ছিল এবং 1 সপ্তাহ পরে আমি ঢাকায় গেছি। ঢাকায় যাওয়ার পরে 3-4 দিন থাইকা আমি ঢাকা থেকে আবারও চলে আসি। এবার আসার সময় আমি বলি আমি 15-20 দিন বাড়িতে থাকবো, এই কথা বলে আমি তখন ঢাকা থেকে আসি। এবার ঢাকা থেকে বাড়িতে আসার পরেই, যেদিন আমি ঢাকা থেকে বাড়িতে আসি, এর 2 থেকে 3 দিন পরেই হঠাৎ করে সায়দা খালার এবং সায়দা খালা আর সাথী তখন বাড়িতে চলে আসছে। আমার কাছে রাত্রে 8টার দিকে ফোন আসছে ওরা মা মেয়ে বাড়িতে আসছে। আসার পরে আমি তখন বললাম কিরে ওরা বাড়িতে আসছে, আমার ভিতরে তখন ভয় ঢুকে গেছে, কারণ আমি না সাথীর বিয়ে করছি, সাথীর আমার বউ। এখন এটা যদি আমার এলাকার লোকজন, বিশেষ করে আমার আব্বা জানতে পারে, তাইলে তো আমাকে আস্ত রাখবে না। আমি এখন কি করব? আমি অনেকটা ভয় পেয়ে গেছি, অনেকটা ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে ভাবলাম রাতের বেলা ওদের বাসায় যাব। চিন্তা করলাম রাতের বেলায় গেলে যদি আবার ভয় পায় মা, ওরা যদি সাহস বেড়ে যায় এবং ওরা যদি মনে করেন আমি ভয়ে ওদের কাছে আসছি, এই ভয়ে আমি আর রাতের বেলায় গেলাম না। এবং পরের দিন সকালবেলা সায়দা খালা তখন আমাদের বাড়িতে আসছে। সকালবেলা উনি আমাদের উঠানে এসে আমার বলতেছে রনি আছে। পরে আমার ডাক দিছে, পরে আমি বেরোইছি। আমি বললাম কী ব্যাপার খালা, আপনি আমার এখানে? পরে বলতেছি একটু পুকুর পাড়ে আসো, তোমার সাথে কথা আছে, এমনিই ডাকতেছে। আমি যে ঠিক আছে। পরে পুকুর পাড়ে গেছি। পরে বললো তুমি এটা কি করলা আমারে বলে। আমি বললাম কী করলাম মানি? বলে তুমি বিয়ে করলা? আমি বললাম হ্যাঁ করছি। বলে আমার মেয়েটার জীবনটা কি করলা? আমি বললাম দেখেন আপনার মেয়েরই নিয়ে তো আমি সংসার করতে পারবো না, আর আপনার মেয়ে তো আমার সাথে যায় না, এটা তো আপনি নিজেও বুঝতেছেন, এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এখন এছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আমার পরিবার সম্বন্ধে তো আপনি জানেন, আমার পরিবার তো আর আপনারা কখনোই আমাদের সাথে মেনে নেবে না। বলে তাহলে আমার মেয়ের জীবনটা কী করলা? আমি বলি আপনার মেয়ের জীবন যা করছি তা, এখন আপনি নিয়ে কোনো কথা বললেন না, কথা বললে সমস্যা হবে, আপনি চলে যান। এটা বলা পর উনি বলে তাহলে তুমি দুপুরে আমার বাড়িতে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি বললাম ঠিক আছে, আমি 2টার দিকে আসবো। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি তখন আস্তে আস্তে সায়দা খালা বাড়ির দিকে রওনা দিলাম। এমনি আমি ঢাকাতে আর যাচ্ছি না। পরে সায়দা খালা বাড়িতে যাওয়ার পরে পাশের রুমে সাথী আছে, আমি এই রুমে ওর মায়ের সাথে কথা বলতেছি। সাথী ওইখান থেকে আইসায় কান্নাকাটি করতেছে, আমার পা ধরে চিৎকার করে কাঁদতেছে। আপনি যা বলছেন আমি আপনার সব কথা শুনছি, আপনার সব কথা মানছি, আপনি যে লোকের কাছে পাঠাইছেন আমি সেই লোকের কাছে গেছি, আপনি আমাকে যেমনি ইউজ করছেন আমি তেমনি ইউজ হয়েছি, কিন্তু আপনি আমার বহুর অধিকার থেকে বঞ্চিত করেন না। আপনি বিয়ে করছেন, আপনার একটা বউ আছে, সমস্যা নাই, আপনি আমাকেও আপনার বউ হিসাবে আপনার বাড়িতে নিয়ে যান। আমি প্রয়োজনে বান্দি দাসীর কাজ করে আমি আপনার বাড়িতে থাকবো, আমি আপনার আমি আপনার মায়ের সেবা করবো, আপনার বাড়িতে থাকবো, কিন্তু আপনি আমাকে অন্তত এই সম্মানটুকু দেন। আমি তখন বললাম সাথী দেখো, ইমোশনাল হয়ে তো কোনো কাজ করেও লাভ নাই, ইমোশনাল কথা বলেও লাভ নাই। আসলে সত্যি কথা বলতে গেলে তোমার সাথে আমার কোনো দিক থেকে যায় না, না পরিবার দিক থেকে যায়, না কোনোভাবেই যায়। এর আগে তোমার একটা বিয়ে হয়েছে, তাও আবার রংপুরের সাথে, এরপর তুমি এখন একা একা থাকো। আমি এটা করতে পারবো না, প্রয়োজনে তুমি অন্য কোথাও বিয়ে বসে যাও, যদি কিছু টাকা খরচের টাকা লাগে তাহলে আমি তোমার খরচের টাকা দিমু, তুমি অন্য কোথাও বিয়ে বসে যাও। ও আমার বলে আমি জীবনও অন্য কোথাও বিয়ে বসবো না, আমি মরে যাব, প্রয়োজন আমি থানায় যাব, আমি মামলা করবো। আপনি আমার 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করছেন, আপনি আমার কাবিনের টাকা দিবেন, আমি মামলা করবো। আমি বলি মামলা করলে আমার কাছে কি আছে তুমি তো জানোই, তাই না? ওইটা কিন্তু ছড়াই দিবে এলাকাতে। বলে ছড়াই দিলে দিবেন, যেহেতু আপনি আমাকে ছেড়ে অন্য কারো বিয়ে করে ফেলতে পারছেন, আমি আর আমার ইজ্জতের ভয় করি না। আমার ইজ্জত গেলে যাবে, আমি গ্রামবাসী সবার কাছে জানাবো আপনি আমার এত বড় ক্ষতি করছেন, আপনি আমার বিয়ে করে ঢাকাতে রেখে এসে আপনি গ্রামে আরেকটা বিয়ে করছেন। আমি তখন বলি দেখো আমার একটু সময় দাও, 15-20 দিন একটু সময় দাও, আমি আমার পরিবারটাকে একটু ঠিক করি, এরপরে না হয় আমি তোমারে আমি মানে উঠাবো বা আমার ঘরে উঠাবো, একটু সময় দাও।
যখন দেখলাম ও অনেকটা গরম হয়ে গেছে, তাই ভাবলাম যে গরম মাথায় হুটহাট করে কি করে বসে বা কার কাছে কি বলে দেয় না দেয়, এই ভয়ে আমি ওরা ঠান্ডা করার জন্য জাস্ট একটু ঠান্ডা বাতাস লাগাইলাম। ওই তখন মনে করেন ঠান্ডা হয়েছে, হওয়ার পরে আমি বাড়িতে আসছি। এবার তো ভাই আমার টেনশনে ঘুম আসে না, এখন কি করব, কারণ ঘরে অলরেডি আমার একটা বউ আছে, আমি তো এই বউ নিয়ে আসি। আর আমার আব্বা আম্মা যদি কোনোভাবে কোনো রকমে শাহিদার কথা জানতে পারে বা সাথীর এই বিষয়টা জানতে পারে, তাহলে আমার আব্বা আম্মা কিন্তু আমাকে আস্ত রাখবে না, ওরা কিন্তু অনেক রাগী। আমার আব্বা আম্মা উভয় রাগী, তারা কিন্তু আমাকে মেরেই ফেলবে, এক কুপ দিয়ে আমাকে 2 টুকরা করে ফেলবে। আমি তখন ভাবতেছি এখন আমি কি করব, কার কাছে যাব, কারে কি বলবো, কোনো উপায় বুদ্ধি খুঁজে পাইতেছি না। এরকম করে 7টা দিন কেটে গেল, এবং 7 দিন কেটে যাওয়ার পরে আর এদিক দিয়ে এই গ্রামের বিষয় তো, এগুলো তো মনে করেন আপনার জানাজানি হয়ে যায়, বা গ্রামের মধ্যে এই জিনিসগুলো কিন্তু হাইড থাকে না, কারণ গ্রামের মানুষ এই জিনিসগুলোই নিয়েই পড়ে থাকে। পরে আমি একটা সময় চিন্তা করলাম, সাথীরে আমি কোনোভাবে যদি ঘরের বাইরে করতে পারি, ওরে আমি মেরে ফেলবো, মানে ওরা আমি মাইরা ফেলবো, এটাই আমি করবো। আমি কোথাও ওরে যদি আমি ঢাকা ঢুকে নিয়ে যেতে পারি, আমি ওরে মেরে ফেলবো। এই কথা বলে একদিন আমি দুপুরবেলা ওদের বাড়িতে আবার গেছি, ওদের বাসায় গেছি, গিয়ে সায়দা খালারে বললাম, খালা আপনিও ঢাকা থেকে চলে আসলেন, সাথীও চলে আসছে, তো একটা কাজ করেন, আমি তখন সাথীর বিয়ে করে আমার পরিবারে নিতে পারবো না, কারণ আমার পরিবারে আরেকটা বউ আছে, আমার এই বউটা চলে যাবে। তো আমি সাথীরে নিয়ে ঢাকাতে যাই, আমি সাথীরে আপাতত ঢাকাতে ঘর ভাড়া রাখি, এরপরে আমার এই দিক দিয়ে সব কিছু ঠিকঠাক হলে আমি পরে সাথীরে আমার পরিবারে উঠাবো। খালা আমার বলে, তুমি কোনোদিনও সাথীরে তোমার পরিবারে উঠাবা না, তুমি এগুলা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিতেছো, তুমি কখনোই আমার মেয়েটারে তুমি বউর অধিকার দিবা না, আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিছো, আল্লাহ তোমার কোনোদিনও ক্ষমা করবো না, এগুলো বলে উনি আমাকে আল্লাহর অভিশাপ দিতেই আছে। আমি বললাম, আপনি আমার এত আল্লাহর অভিশাপ দিয়েন না, আমি কিছু একটা করব, এরকম করতেছি। পরে দেখলাম 1 কান 2 কান হতে হতে আস্তে আস্তে করে জিনিসগুলো প্রোটাপ হয়ে যাচ্ছে, মানে শাহিদা খালা হয়তো কাউরে জানাইছে বা সাথী কাউরে জানাইছে, এরকমভাবে 1 কান 2 কান হতে হতে লোকে লোকে কথাগুলো আস্তে আস্তে জানাজানি হয়ে যাচ্ছে। যখন আমি বুঝতে পারলাম যে কথাগুলো জানাজানি হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, এখন আমি কি করব, আমি তো মহা বিপদে পড়ে গেছি। এবং আমি ওদের মা মেয়ে দুজনকেই ধমকাই যে কারো কাছে বললে তো ওদেরকে খুন করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, কিন্তু মা মেয়ে দুজনেই কেউই আমার কোনো কথা মানে না, কেউ আমার কোনো কথা শোনে না, এবং কোনো কথা বলতে গেলে ওরা উল্টা আমাকে মারতে আসে, উল্টা আমাকে ধমকাধমকি করতে আসে, মানে খুব বাজে একটা অবস্থা। এই অবস্থার মধ্যে পড়া এরপরে এভাবে কয়েকদিন কাটার পরে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি ওদেরকে ঘরের মধ্যেই মেরে ফেলবো, মানে ঘরের মধ্যে মেরে ফেলবো, এবং মানে ঘরের মধ্যে আমি ওরা মাইরে ফেলবো, এরকম একটা প্ল্যানিং আমি তখন করছি যে ঘরের মধ্যে মাইরে ফেলবো। এবং ঘরের মধ্যে কিভাবে মারবো আমি চিন্তা করছি, বাইরে দিয়া আমি তালা মেরে দিব, ঘরে বাইরে দিয়ে তালা মেরে দিব, তালা মেরে আমি ভিতরে আগুন লাগাই দিব, এবং ভিতরে যখন আগুন লাগাই দিব দুটা বেরোইতে পারবে না, ওখানেই পুড়ে মরে যাবে। এই পরিকল্পনা করে আমি তখন করলাম কি, একদিন দুপুর মানে আপনার রাত দুপুরে আমি রাতের বেলা ওদের বাড়ির সামনে গেছে, গিয়া ওই যে উপরে যে 2টা ইয়া আছে, ওই 2টার মধ্যে আমি তখন তালা মেরে দিছি, ভিতর দিয়ে তালা মারছি। তখন তালা মারার পরে আমি তখন ওইখানে একদম চারপাশে কেরোসিন দিয়া ভালো করে দিছি আগুন লাগায়া, কেরোসিন দিয়ে আমি আগুন লাগাই দিচ্ছি। আগুন লাগানোর পরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আশেপাশে থেকে মানুষজন আসতেছে এবং কেউ পানি মারতেছে, তখন কিন্তু অর্ধেক আগুন, কেউ পানি মারতেছে, কেউ এটা করতেছে, কেউ ওইটা করতেছে, এবং সবাই বলতেছে আরে ভিতরে আসে নাই, বলে ভিতরে কেউ ওরা নাই, ওরা ভিতরে কেউ নাই, আর আগুন আর ইয়ে করার দরকার নেই আগুন, এভাবে আমি চাইতেছি আগুন না নিবাক, এরকম করতেছি। এমন করতে করতে প্রায় ঘরটা অর্ধেক পুড়ে গেছে। ওই মুহূর্তে পিছনের দিকে তাকাই দেখি শাহেদা খালা এবং সাথী আমার পিছনে দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখি তো আমার শরীরটা কিরে, ওরা বেরোইলো কেমনে? আমি ঘরের মানে বেড়ার ফাঁক দিয়ে পর্যন্ত দেখছি যে ওরা ঘরের ভিতরে আছে, মামি ঘরের ভিতরে শুয়ে আছে। এরপর আমি বাইরে তালা মারছি, তাহলে ওরা বেরোইলো কেমনে? এবং দুজনেই কেমন ভয়ঙ্কর নজর আমার দিকে তাকায় আছে, আমার ভিতরে কলিজায় পানি নাই। পরে সবাই গ্রামের বাসী তখন সবাই ধরে আগুনটা নিবাইলো, মোটামুটি আগুন নিভে গেছে। এবং নিভে যাওয়ার পরে তো সবাই তখন যে দিক দিয়ে চলে যাচ্ছে, আমিও তখন বাড়িতে চলে আসছি। এসে রাতে তো আর ঘুমাইলাম না, সকালবেলা আমারে ডাইরেক্ট আমাদের বাড়িতে সাথী চলে আসছে। আইসা আমারে বলতেছে রনি ভাই আসছে, ওনার সাথে একটু কথা বলবো, ডাক দেন। পরে বেরোয়ার পর ও আমারে বলে, আপনি আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। আমি বলি, কি বলো তুমি, আমি তোমাদের ঘরে আগুন লাগাবো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? বলে, আমি আপনার 3 দিনের সময় দিলাম, এই 3 দিনের মধ্যে আপনি যদি একটা ব্যবস্থা না করেন তো আপনার পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। আমি জাস্ট এটাই বললাম। এই বলে তখনও করলো কি, ওরা কি করলো, যে আমি ঘরটা পুড়ে ফেলছি, এই পোড়া ঘরের পাশে আপনার মানে করে চারপাশে আপনার প্লাস্টিক দিয়ে মানে আপাতত থাকার একটা ব্যবস্থা করছে ওই ঘরের মধ্যে, মানে চারদিকে প্লাস্টিক দিয়ে কোনোভাবে থাকার একটা ব্যবস্থা করছে, ওইখানে থাকতেছে। তো ওইখানে থাকা অবস্থায় এবার আমি কি করবো, আমি তো আর বুঝতে পারতেছি না, কারণ আমি তো আর ওর জীবনও বউয়ের মর্যাদা দিতে পারবো না। এক পর্যায়ে আমি চিন্তা করলাম যে ভাগ্যে যা আছে তাই হবে। আমি আমার নানার এলাকার কিছু মানুষ আছে যারা এই ধরনের কাজ করে, আমার নানার এলাকা বর্ডার এলাকা,
ওইখানে কিছু মানুষ আছে যারা এই ধরনের টাকার উপরে মানে মানুষ হত্যা করে এরকম কিছু। আমি তখন কী করলাম, এই তাদের দুজনকে আমি তখন এখানে কিছু লোকের আমি খবর দিলাম যে আপনার রাত্রে আইসা মুখ চাইপা ধরে মাইরা ফেলাবেন এবং আমি টাকা দিব, এটা টাকার অ্যামাউন্টও তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে, এত টাকা দিমু, মাইরা ফেলাবেন। তো তারা তখন 4 জন আসছে, আসার পরে সন্ধ্যার দিকে আসছে, আসার পর আমি তাদেরকে জঙ্গলে লুকিয়ে রাখি। জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি, রাত্রে যখন সবাই ঘুমিয়ে যায়, গ্রাম যখন একদম নীরব হয়ে যায়, ওই সময় ওদেরকে আমি বের করে যে ঠিক আছে আপনারা যান। কারণ সাথী আর সাথীর মা যে জায়গায় থাকতো ওই জায়গাটা মোটামুটি একটু নীরব, আশেপাশে তেমন কোনো বাড়িঘর নাই। ওদের 4 জনকে পাঠাইলাম, পাঠানোর পরে ওরা তখন কি করলো, আমি তো ঘরের মানে আমি ওই দিন ঘুমাই নাই, আমার ঘরের পিছনে দাঁড়ায় আসি। ওরা কতক্ষণ পরে মানে আপনার আধা ঘন্টা পরে দৌড়ে আসছে ওইখান থেকে, আইসা চিৎকার চেঁচামেচি করতেছে। আমি তখন বললাম আপনারা চিল্লাচ্ছেন কেন, মানে চিৎকার করতেছেন কেন, কী হয়েছে? বলে বাবারে আমি ওদেরকে তো এরকম ঘুরিয়েছি, ওদের বাড়ির সামনে 2টা সাপ ঘোরাফেরা করতেছে, ভয়ঙ্কর 2টা সাপ। সাপের জন্য বাড়ির মধ্যে ঢুকতে পারি না, ঢুকতে গেলে সাপে আমাদেরকে ফুসফুস মারে, এরকম ফুসফুস করে। আপনি সাপ মাইরে ফেলাইতেন? বলে মারা যায় না, এত বড় বড় সাপ এবং অন্ধকারাতে আমরা মারি কেমনে? বলে তো 2টা সাপ মারতে না পারলে আপনি তাদেরকে মারবেন কেমনে? ওদের বাড়িটা একটা জঙ্গলের মধ্যে, এই জন্য মানে আপনি এটা বুঝে করতে পারেন না। পরে বলে না 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 না, এটা সম্ভব না, এটা করা যাবে না, আমরা করতে পারি না। এবং ওরা ওই ভয়ে এখান থেকে চলে যায়। এবং এরপরে রাতে আমি স্বয়ং নিজেই যাই যে কেনই মানে এরকমটা ঘটে, কারণটা কি, আমি নিজে এটা দেখার জন্য যাই। এবং যখন নিজে আমি দেখার জন্য যাই, আমিও গিয়ে একই দৃশ্য দেখতে পাই যে 2টা সাপ মানে 2টা সাপ মানে ওদের বাড়ির সামনে এরকম ঘোরাফেরা করে, মানে বাড়ির সামনে মানে বাড়ির ভিতরে ঢুকা যায় না রাতের বেলায়, এবং দিনের বেলায় কিন্তু এগুলো দেখা যায় না। ওর মা মানুষের কাজ টাজ করে, ও মানুষের কাজ টাজ করে, এরকম করেই খাইতেছে। 2টা রাত কেটে গেল এবং 3য় রাতে আমি চিন্তা করলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, যেটা আছে সেটাই হবে, আমি এবার কিছু একটা করব, মানে কিছু একটা আমি করবো, এরকম একটা চিন্তা করে আমি আমার ঘর থেকে মানে ওরা তো গ্রামবাসীকে জানাই দিবে, আমি তো এটা জানি, আমি আমার ঘর থেকে বড় 2টা রান্দাও নিয়ে যাই, বড় একটা রান্দাও নিয়ে যায় কান্দে নিয়ে, যে আমি এটা দিয়ে ওদেরকে কোফায় মেরে ফেলবো এরকম। এবং ওদের ওই বাড়ির সামনে যাওয়ার পরে এরকম মানে আবার আমি 2টা সাপ ওদের বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখি। এবং ওই 2টা সাপ দেখার পরে আমি আবারও চিন্তা করেছি কি এটা বাড়ির মধ্যে তো ঢুকতে পারি না, বাড়ির আশেপাশেও যেতে পারিনি এই সাপ 2টার কারণে। এবং এক পর্যায়ে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি করতে পারবো। আমি কোনো উপায় বুদ্ধি কোনো কিছুই তখন খুঁজে পাইতেছি না। এবং না পাইয়া হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি ওই মা মেয়ের গায়ে অ্যাসিড ঢেলে দিব এবং আমি এটা দিনের বেলায় করব। মানে দিনের বেলায় আমি এটা করবো, আমি মা মেয়ের গায়ে অ্যাসিড ঢেলে দিব। রাতের বেলায় তো ওদের বাড়ির মধ্যে 2টা সাপ ঘোরাফেরা করে ঝুঁতে পারি না, ওরা আবার দুপুরবেলা কিন্তু ঘুমায়। আপনার দুপুরবেলা ধরেন কাজ টাজ করে তো ওর মা খাওয়া দাওয়া করে ও ঘুমায়, ওর মাও ঘুমায়, মানে প্লাস্টিকের দিয়ে উপরে একটা ঘর বানাইছে আর কি, মানে প্লাস্টিকের সারবা যেটাকে বল। আমি এক জায়গা থেকে তখন অনেকগুলো অ্যাসিড ম্যানেজ করে আনলাম, যে অ্যাসিডগুলো আমি ওদের গায়ে মেরে দিব। আল্লাহ সাক্ষী, মানে কেউ বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, আমি এই অ্যাসিডগুলো তখন ওদেরকে মারার জন্য, ওরা যে ঘরে থাকে ওই ঘরে আপনার উপরে প্লাস্টিকের ইয়েটা ছড়িয়ে 2 জনের মুখের মধ্যে আমি তখন অ্যাসিডটা এইভাবে মারি, যে আমি জানি অ্যাসিড মারলে ওরা মারা যাবে, কারণ এই যে চিকিৎসা করার টাকাও তো নাই। এবং এই মানে প্লাস্টিক দিয়ে আমি উপর দিয়ে এভাবে বোতল থেকে আমি তখন 2টার মুখের মধ্যে মারি, এবং মুখের মধ্যে মারি আমি তখন পিছের দিকে দৌড় দিই যাতে কেউ না দেখে। এবং দৌড় দিয়ে চলে আসার পরে এর পরের দিন বিকেলবেলা, মানে ওই দিনে বিকেলবেলা আমি দেখি যে ওর মা কাজ করতে যেতেছে আরেক জায়গায়, এবং মুখের মধ্যে বিন্দু পরিমাণের কোনো কিছু নাই। তো বিন্দু পরিমাণের কোনো কিছু না থাকার পর আমি চিন্তা করলাম কি বিন্দু পরিমাণের কোনো কিছু নাই। পরে আমি বললাম কি কই যান, বলে কাজে যাবো। তোমার যে আমার মেয়ে ডেট দিয়েছিল ওই ডেটের কি হলো, কিছু করো না কেন? এরপরে আর আমার দোষ দিও না, আমার মেয়ে কিন্তু গ্রামবাসীরা জানানো দিয়ে শুরু করছে। এবার ওই অ্যাসিডটা ঢেলে দেওয়ার পরে একটু অ্যাসিড কিন্তু আবার বোতলের মধ্যে রয়ে গেছে। পরে ওই অ্যাসিডটা নিয়ে যার কাছ থেকে অ্যাসিড কিনে আনছে ওর জায়গায় কলার চেপে ধরলাম সন্ধ্যা থেকে, এই বেটা তুই আমার এটা কি অ্যাসিড দিছস? আমি মা মেয়ে 2 জনের মুখের মধ্যে মারলাম কিন্তু ওদের কিছুই হইলো না। পরে আমার বলতেছে আমি অ্যাসিড ঠিকই দিছি। কি অ্যাসিড ঠিক দিলি? অ্যাসিডে কোনো কাজ করে না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আসে না ভিতরে, এটা তোর গায়ে দে। আমাকে দে, আমার গায়ে দে। বলে কিন্তু সমস্যা কিন্তু আমি জানি না। আমি বললাম সমস্যা নাই, দিয়ে এই কথা বলি একটুখানি অ্যাসিড ভিতরে ছিল, ও তখন এটা ঢেলে আমার গায়ের মধ্যে দেয়। দিলেই ভাই মুহূর্তের মধ্যে আমার গা তখন চুলকাতে শুরু করে, এবং এই জায়গাটা পুরো ফোসকা পরে ডোবের মতো হয়ে যায়, মানে ডোব পড়ে যায়। এবং ডুব পড়ে গেলে আমি তখন বুঝতে পারলাম না কিনে ডুব পড়ে গেছে। আমি তো একটু অ্যাসিডটা অনেক পার, মানে 1 ফোঁটাতে আমার এই অবস্থা হয়েছে, আমার এই জায়গাটা পুরো পুড়ে গেছে। আমি তখন রাত্রেবেলা বাড়িতে গেছি, বাড়িতে যেটা চুলকাইতে এবং সকালবেলা দেখলাম কি মানে এই জায়গাটা পুরো ফুলে গেছে, মানে ফুলে একদম রক্ত জমাট হয়ে কেমন জানি আপনার কালো কালো বর্ণ হয়ে গেছে, মানে বুঝতে পারলাম না। দুপুরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছ থেকে ওষুধ আনলাম, আনার পরে আমি তখন এই বিকেল গড়িয়ে যখন রাত আসলো এটাতে চুলকাতে শুরু, এবং এই জায়গা থেকে আমার পুরো শরীরটা চুলকাতে শুরু করে, আমার মুখ এটা ওইটা মানে পুরো শরীর চুলকাচ্ছে।
এবং এই পুরো শরীর চুলকাতে 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 একটা সময় আমার শরীরের অবস্থা এরকম হয়েছে যে আমার শরীর থেকে আস্তে আস্তে করে কালো কালো লোম বেরোতে শুরু হয়েছে। মানে আপনার বন মানুষদের গায়ে বা বিড়ালের গায়ে যেরকম বা কালো কুকুরের গায়ে যেরকম লোম থাকে না, এরকম লোম আমার পুরো শরীরে গজাতে শুরু হয়েছে। আমি যখন এইভাবে শরীর চুলকাতে চুলকাতে প্রায় পুরো 1 মাসের মাথায় আমার পুরো শরীরে, মুখে, আমার পিঠে, আমার পুরো শরীরে একদম কালো কালো লোম হয়ে গেছে। জন্তুদের শরীরে যেরকম লোম থাকে এরকম লোম হয়ে গেল। এবার আমার মা আমাকে বিভিন্ন ধরনের ডাক্তার কাছে নিয়ে যায়, কোনো কাজ হয় না। এবং এই ঘটনার প্রায় 4 মাসের মাথায় আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। আমার যে বিবাহিতা বউ আছে, বউ আমাকে ছেড়ে চলে যায়। এবং আমার বউ চলে যাওয়ার পরে মানে ও নিজে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়, যে এরকম লোকের সাথে তো অ্যাটলিস্ট সংসার করা যায় না। এবং প্রায় 4-5 মাস পরে আমি তখন আমার মায়ের কাছে সত্য ঘটনাগুলো খুলে বলি যে মা, আমি শাহেদা আর শাহেদার মেয়ে সাথীর সাথে আমি এই কাজ করছিলাম। আমার মা আর আমি তখন ডিরেক্টলি গিয়ে ওই মা মেয়ে দুজনে পা চেপে ধরি। তখনও তারা মানুষের কাজ করে, বিভিন্ন বাড়িতে যায় মানুষের কাজ করে, তাদের পা চেপে ধরি যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আমার মা বলে, আপনি যেটা বলেন, শাহেদার মারে বলতেছে যে আপনি যেটা বলেন আমি আপনার সেটাই শুনতে রাজি আছি, কিন্তু আমার ছেলেটারে বাঁচান, আপনি আমার ছেলেটারে অভিশাপ দিছেন। এবং লাস্ট পর্যন্ত আমার মা বলে, আমার এই ছেলেকে কি আপনার মেয়ে বিয়ে করবে শাহেদ, আমি আবারও বিয়ে করাবো। তখন ওই আপনার শাহিদাকে সাথীকে আপনার মেয়েরই সাথী যদি বিয়ে করে আমি সাথীর আবার বিয়ে করাবো। শাহেদা খালারে বলতেছে, শাহেদা খালা আমার মায়ের বলতেছে যে সাথীকে তো বিয়ে করছে, সাথী তোর বউই আছে। এবং আমার আম্মা একটা সময় কী করলো, সাথীর আমার ঘরে পর্যন্ত উঠে আনছে, আমার ঘরে পর্যন্ত উঠে আসছে এবং সাথী আমার সাথে সংসার করতেছে। আজকে প্রায় অনেকগুলো বছর আমার সাথে সংসার করে, আমার বউ হিসাবে আছে। এবং আমার ঘরে 2টা কন্যার সন্তানও হয়। ও আমার কাছে আল্লাহর কাছে দোয়া চায়, ওর মাও দোয়া চায়, গ্রামবাসীও দোয়া চায়। আমার আব্বা মিলাদ দেয়, হুজুর ডাকে, আপনার গরু জবাই করে গ্রামবাসীরা খাওয়ায়। কিন্তু এর পরেও আমার শরীরের আর কোনো পরিবর্তন ঘটলো না। এবং আমার যে সন্তানগুলো হচ্ছে, আমার সন্তানগুলো মোটামুটি ভালোভাবে হচ্ছে, আমার সন্তানদের কোনো সমস্যা নাই, কিন্তু আমার শরীরে লোম গেল না। মানুষ যেরকম মুখ শেভ করে, আমি এরকম আমার পুরো শরীরটা সেভ করি, মানে পুরো শরীরটা আমি শেভ করি রেজার দিয়ে। কিন্তু আমার শরীরের লোম মানে কাটার পরে 15 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে আবারও গজায়। আমি রাতের অন্ধকারে সাথীরে বলি, ও সাথী, আমি অন্যায় করছি, আমি তো তোমার আবার ঘরে আনছি, তা তুমি কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার মাফ করবো না? ও আমার বলে, আল্লাহ তোমার মাফ করবে কিনা জানি না, কিন্তু আমি ছাড়া তো তোমার সংসার আর কেউ করবে না। এবং আজও আমি সাথীকে নিয়ে সংসার করতেছি এবং সাথীর সাথে আমার সংসার জীবন কাটতেছে। কিন্তু ভাই, আমার শরীরে এই সমস্যাটা এখনও রয়ে গেছে। এই সমস্যা থেকে আমি এই পর্যন্ত বের হতে পারিনি। আমি জানি না আল্লাহ কেন আমাকে এটা দিয়েছে, বা আমি সাথীর কাছে মাপ চাইছি। সাথীর মা এখনও বেঁচে আছে, আমার শাশুড়ি, ওনাকে আমি শাশুড়ি মর্যাদা দিয়েছি, কিন্তু আমি আর সুস্থ সবল ভালো হতে পারিনি। আমি আপনার গল্পগুলো শুনি এবং গল্প শোনার পরে আমার গল্পের মাঝে আরও কিছু কথা আছে যেগুলো আমার মানে বলতে খারাপ লাগতেছে। আমার নিজের কথা আমি আর বলি না, যতটুকু বলার সম্ভব ততটুকু বলছি। আমি আল্লাহর কাছে মাপ চাইছি, কিন্তু আল্লাহ আমাকে কেন মাফ করেন? আমি আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই, যাতে আল্লাহ দেশবাসী আমাকে ক্ষমা করে দেয়, আমার মতো পাপ যাতে কেউ আর না করে। এই জন্য আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই রনির জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আজকের গল্পের সাথে সাথে যেটা হয়েছে সেটা আমাদের সমাজে অনেক মেয়ের সাথেই হয়। এরকম আমি যখন গল্পগুলো পড়ি, এরকম অনেক গল্প পাই, অনেক মেয়ের সাথে এই ধরনের নোংরামি হয়ে থাকে, এই ধরনের কাজ হয়ে থাকে। কিন্তু মেয়েরা এই কথাগুলো কারো কাছে বলতে পারে না। নিজের স্বামী যখন এই কাজটা করে, আমি গত কয়েকদিন আগে ETN-এর একটা নিউজ দেখেছি, তো আপনারা অনেকেই দেখেছেন যে এই ঘটনাটা আমি মানে অনেক দিন আগেই জানতাম। এটা কিন্তু অনেক দিন আগেরই নিউজ, যে বউ স্বামী তার স্ত্রীকে নিয়ে শুয়ে আছে এবং নিচে তার ওই যে বউয়ের ছোট বোন শুয়ে আছে। তা ওই রাত 2টা বাজে মহিলা গেল ওয়াশরুমে, লাইক হচ্ছে হাত পা ধোয়ার জন্য বা উজু করার জন্য, এরকম কিছু একটা। আর এদিক দিয়ে এই মহিলার শ্বশুর ঘরের মধ্যে ঢুকে তার ছোটো বোনটারে নিয়ে বেরিয়ে গেল এবং ওই দরজা তার স্বামী খুলে দিল। এবং নিয়ে যাওয়ার পরেই এই মেয়েটার সাথে খারাপ কাজ করলো এবং 8 বছরের মেয়েটা এখনও হসপিটালে মৃত্যুসজ্জায়। তো আমি জানি না যে হয়তো মানে যে ঘটনা ঘটে নিয়ে মামলা হয়েছে, অবশ্যই স্বামী এবং ওই মহিলার স্বামী আর তার শ্বশুর দুজনকেই পুলিশ ধরে নিয়ে গেছে। তা এই যে সমাজে ঘটনাগুলো ঘটতেছে, হয়তো যেটা আমরা জানি এটা আমাদের কাছে ইতিহাস হয়ে পড়ে, আর যেটা জানি না এটা সবসময় দীর্ঘশ্বাস হয়ে লুকিয়ে থাকে। অনেক বড়লোক ফ্যামিলির মহিলাদের উপর এই ধরনের তৎপর নির্যাতনগুলো হয়ে থাকে। আল্লাহ সবাইকে বুঝো তৌফিক দান করুক, এবং আল্লাহ আজকে নিজের হাতে রনিকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা যাতে অনেক গল্প থেকে কিছু শিখতে পারি এবং এই খারাপ কাজগুলো থেকে সরে আসতে পারি। নারীরা মায়ের জাত এবং বউকে যাতে বউয়ের মর্যাদা দিয়ে
কারণ একটা বউ যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনার জন্য দোয়া করে, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে বউয়ের কপালে একটা চুমু দিয়ে যদি আপনি আপনার দিনের কাজ শুরু করেন, তবে আপনার দিনের কাজে অনেক বরকত আসে। বউয়ের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। সেজন্য বউকে বউয়ের মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্প নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ এন্ড আসসালামু আলাইকুম।